আরে কে তুমি? এখানে কিভাবে ঢুকলে? দেখছো না আমি ড্রেস চেঞ্জ করছি। জি, আসলে আমি ভুল করে এই রুমে ঢুকে পড়েছি। ভুল করে ঢুকেছো মানে কি? জানো না কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? জি জানি। আসলে আসলে বিয়েবাড়িতে এত মানুষের ভিড়ে ওয়াশরুম খুঁজে পাচ্ছিলাম না। একজনকে বলতেই এই রুম দেখিয়ে দিল। কথাটা শেষ করে অভ্র সামনের দিকে তাকায়, তাতেই তার চোখ আটকে যায়। সামনে নীল পেটিকোট ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে নীলা। হয়তো অভ্রকে দেখে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে রেখেছে। অভ্র শরীরে শিরশির করে ওঠে, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। নীলা এবার রেগে বলে, তুমি কি বরপক্ষ নাকি? জি হ্যাঁ, আমি বরের ছোট ভাই। ও, আমি কনের বোন। ও, তাহলে তো ভালোই, আমরা বিআই বিয়ান। এত খুশি হওয়ার দরকার নাই। আমি তোমার থেকে সিনিয়র, তাই ভদ্রতা বজায় রেখে চলবে, মনে থাকবে। জি আপু। অভ্র আবারও নীলার দিকে তাকিয়ে দেখে শরীর কাঁপছে তার। অভ্র পকেট থেকে ফোন বের করে কিছু একটা করে, তারপর বলে, আচ্ছা সরি আপু, আমি অন্য ওয়াশরুম খুঁজে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এই বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে খুঁজে পাবে না তুমি। তার চেয়ে বরং এই ওয়াশরুমেই যাও, আমি শাড়িটা পরে বাইরে চলে যাব। জি ধন্যবাদ। এটা বলে অভ্র তার পরনের পাঞ্জাবিটা খুলে ফেলে। নীলার চোখ কপালে, সে তাড়াহুড়ো করেই বলে, এই কি করছো তুমি? পাঞ্জাবি খুলছো কেন? আসলে হাত মুখ ধুতে হবে, অনেক টায়ার্ড লাগছে, পাঞ্জাবি ভিজে যেতে পারে, তাই খুলে রাখছি। তাই বলে আমার সামনে এভাবে খুলবে তুমি? আসলে সরি, খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও, কেউ দেখলে সমস্যা হবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যাব, সমস্যা হবে না। নীলা একটু সামনে এগোতে গিয়ে শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নিলে অভ্র তাকে ধরে ফেলে, আর ভারসাম্য হারিয়ে দুজনেই খাটের উপর পড়ে যায়। সাথে সাথে দুজনের ঠোঁটে হালকা স্পর্শ হয়। এরই মাঝে দরজা খুলে কয়েকজন মহিলা ঢুকে পড়ে। ওদের দুজনকে এভাবে দেখে চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে ফেলে। দুই পরিবারের লোকজন ছুটে আসে। এক মুহূর্তের মধ্যে পরিবেশ পাল্টে গেল। নীলা পেটিকোট ব্লাউজ পরা, আর অভ্রের গায়ে শুধু একটা সেন্টু গেঞ্জি। এতে তালকে তিল বানিয়ে ফেলে সবাই। মহিলারা ছিছি করে বলে, ছি ছি, এ আবার কি কাণ্ড! একদিকে বড় বোনের বিয়ে হচ্ছে, আরেকদিকে ছোট বোন এসব করে বেড়াচ্ছে। ছি, মান সম্মান কিছুই রাখলো না। ঠিকই বলেছেন আপা, আমরা তো এতদিন নীলাকে ভালো ভাবতাম, এখন দেখছি তলে তলে এসব করে বেড়ায়। আরে বাবা, এত শখ থাকলে বিয়ে করে নিতি, বিয়ের আগে এসব পাপ কাজ করার কি দরকার? কি সব আবল তাবল বলছেন আপনারা? এই ছেলে বরের ছোট ভাই, এই রুমে ফ্রেশ হতে এসেছে, আর আপনারা এসব উল্টাপাল্টা কথা বলছেন। হ্যাঁ, ফ্রেশ হতে এসে দুইজন জামা কাপড় খুলে এসব, ছি ছি, ভাবতেই পারছি না। কি আজব কথা বলছেন আপনারা! যা ভাবছেন তা সত্যি না। আমরা চিনি না কেউ কাউকে। হ, চেনো না তাই শুয়ে পড়ছো, চিনলে না জানি আর কি করতা। আরে মেজাজ খারাপ করবেন না, শুনুন আমার কথা। এরই মাঝে নীলার বাবা এসে ঠাস করে থাপ্পড় মেরে দেয় নীলার গালে। নীলা হতভম্ব হয়ে যায়। বাবা কখনো তার গায়ে হাত তুলেনি, তাহলে আজ কেন মারলো? সবার মতো কি তার বাবাও তাকে অবিশ্বাস করলো? বাবা রেগে বলে, বিয়ে বাড়িতে এমন একটা কাজ করতে তোর বিবেকে বাঁধলো না? আমাকে বললেই পারতি অভ্রকে তোর পছন্দ, আমি নিজে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। এমন কাজ করতে গেলি কেন? বাবা, সবার মতো তুমিও ভুল বুঝছো আমাকে। আমি বলছি তো, চিনি না ওকে আমি। ও ফ্রেশ হতে এসেছিল এই রুমে। তোর কি মনে হয় কেউ মানবে তোর এই কথা? আঙ্কেল, উনি কিন্তু সত্যি বলছে, আমি ফ্রেশ হতে এসেছিলাম। এই কথা কেউ বিশ্বাস করবে না বাবা, কারণ তোমাদের দুজনেরই পোশাক ঠিক নাই। অভ্র লজ্জায় মাথা নিচু করে নেয়। তার পাঞ্জাবিটা খোলা চরম ভুল হয়েছে, তার জন্য আর পরিস্থিতি এমন বিগড়ে গেছে। নীলার দিকে তাকিয়ে দেখে সে লজ্জায় অপমানে কাঁদছে। অভ্রের বাবা এগিয়ে গিয়ে বলে, ভাই সাহেব, যা হওয়ার হয়ে গেছে, আমাদের উচিত এটা সমাধান করা। কি করে সমাধান করব ভাই সাহেব? আমার মান সম্মান তো শেষ হয়ে গেল। আমি বলছি কি ভাই, ওদের দুজনের বিয়ে দিয়ে দিই। কি বলছেন ভাই এসব? আমার মনে হয় এটাই ঠিক হবে, এতে মান সম্মান রক্ষা পাবে। ওদের বিয়ে দিলেই সমাধান হবে।
মুহূর্তের মধ্যে ভেতর থেকে চারদিকে কানাঘোষা দোষারোপ, ছিছি ঝড়। নীলা অপমানে চোখ নামিয়ে রেখেছে, আর অভ্র দাঁড়িয়েও যেন দাঁড়াতে পারছে না, মাথা নিচু, গলা শুকনো। ঠিক তখনই অভ্রের বাবার কথায় সবাই থমকে গেল। ওদের বিয়ে দিয়ে দিই কথাটা শুনে নীলা কেঁপে উঠল। মাথা তুলে তাকাতেই তার চোখ জ্বালা করতে লাগলো। আমি কিছুতেই এই বিয়ে করব না, কিছুতেই না। নীলা চিৎকার করে উঠতেই সকলের চোখ তার দিকে। ওর কণ্ঠে ভয়, লজ্জা, অপমান সব এক হয়ে গেছে। আমি বলেছি আমি বিয়ে করব না, এটা অন্যায়, আমি ওনাকে চিনিই না। নীলা কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেল, হাতে শাড়ির আঁচল শক্ত করে ধরে আছে। তার চোখে পানি জমে উঠেছে, কিন্তু নীলা বুঝে ওঠার আগে তার বাবার বজ্র কঠিন গলা বাজলো। চুপ, একদম চুপ। এসব করার আগে মনে ছিল না এখন অভিনয় করছিস? বজ্রপাতের মতো শব্দে নীলা থমকে যায়। বাবার ধমক যেন বুকের ভেতর ছুরি হয়ে গেঁথে গেল। বাবা, তুমি তো জানো আমি কখনো ভুল করি না, কখনো না। আমি বলছি সত্যি কিছু হয়নি। এখন কেউ বিশ্বাস করবে? সারা বাড়ির সামনে যে অবস্থায় তোকে দেখছে। যা হোক, এখন বিয়ে করতেই হবে। নীলা মাথা দোলাতে লাগলো। সে যেন পাগলের মতো বাবার হাত আঁচড়ে ধরলো। না বাবা, না, প্লিজ প্লিজ, না, আমি বিয়ে করব না। বিয়ে তো করতেই হবে, না করলে কাল থেকে মহল্লা মাথায় উঠবে, মান সম্মান যা আছে সবই শেষ। ঠিক বলেছেন, এত বড় কাণ্ড করার পর আর কথা চলে না, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়েই ঠিক, তাতে দুই পরিবারের সম্মান বেঁচে যাবে। কথাগুলো যেন ছুরির মতো নীলার হৃদয়ে বিঁধছিল। নীলা ফুপিয়ে উঠে, চোখ দিয়ে টুপটুপ করে পানি শাড়িতে ভিজে যাচ্ছে। আমি কিছু করিনি, কিছুই না। কেন কেউ বিশ্বাস করছে না আমাকে? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল। সে হাত জোর করে বাবার দিকে তাকায়, কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বাবা দয়া করে একটা ভুল বোঝাবুঝির কারণে কেন আমার পুরো জীবন নষ্ট করে দিও না। নীলা, মুখ বন্ধ রাখ। আজ আর তোর কথায় কিছুই হবে না। যা হবে তাই মানবি, আর এখানে তোর বিয়েই হবে। নীলা এবার নিঃশ্বাস আটকে কাঁদতে লাগ, বুক ওঠানামা করছে দ্রুত। চারদিকে মানুষের উল্টাপাল্টা কথা তার কানে যেন বিষ ঢালছে। এদিকে অভ্র দাঁড়িয়ে আছে নিথর। নীলাকে এই অবস্থায় দেখে তার মনটা তীব্র অপরাধ বোধে ভারী হয়ে উঠছে। সে কিছু একটা বলতে চায়, কিন্তু পরিস্থিতি এমন যে কথা গলায় আটকে যাচ্ছে। জনতার আওয়াজ বাড়ছে, আর নীলা ভেঙে পড়ছে ধীরে ধীরে অসহায় ভাবে। চারদিকে উত্তেজনার গুঞ্জন। নীলা চোখ ভেজা, কিন্তু সে এখনো শেষ শক্তিটুকু দিয়ে না বলার চেষ্টা করছে। ঠিক তখনই নীলার মা ভিড় ঠেলে এগিয়ে আসে। তার মুখে ভয়, লজ্জা আর দুঃখ সব মিলে আসে। নীলার মা কাপা গলায় বলে, এটা কেন করলি মা? কেন? তোর বোনের বিয়ে হচ্ছে ওই পরিবারে, এখন সবাই ওকে কত কথা শোনাবে, ওর জীবনে বদনাম লাগবে, লজ্জা লাগবে। আমরা কি করে মুখ দেখাবো মানুষের কাছে? নীলা মায়ের কথায় চমকে যায়। তার বুকটা যেন হঠাৎ চাপা পড়ে গেল। মা, আমি কিছু করিনি, তুমি তো জানো আমি এমন নই। প্লিজ মা, আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করি মা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু সবাই তো খারাপভাবে দেখে ফেলেছে, সবাই তো কথা বলছে তোর বোনের বিয়ের ঘরেই এমন কাণ্ড। এখন কি করে সামলাবো বল? ভাবি, চিন্তা করবেন না, এসব নিয়ে আমরা কোনো ঝামেলা করব না। আপনার বড় মেয়ের বিয়ে তো কোনো অসুবিধা হবে না। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ পরিষ্কার। ওর সম্মান আমাদের সম্মান। তাহলে তাহলে বিয়ে কর মা, অন্তত মান সম্মানটা তো বাঁচবে। না মা, না, আমি বিয়ে করব না। আমি কাউকে চিনি না, এটা অন্যায়, আমি চাই না। তার কণ্ঠে রাগ, ভয় আর অপমানের মিশ্রণ, কিন্তু কেউ তার দিকে তাকিয়ে দেখছে না। সবাই শুধু পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। নীলা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা, এ কথা বলো না। মান সম্মান হারিয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। আজ যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের পরিবার কারোর মুখ বাঁচবে না। বাবার কথা শুনে নীলার পা কাঁপতে শুরু করলো। মা কাঁদছে, বোনের বিয়ের কথা, সমাজের দৃষ্টির ভয়, সব মিলিয়ে তাকে যেন চেপে ধরেছে। নীলা দু হাতে মুখ ঢেকে কাঁপতে কাঁপতে বলল, কেন কেউ আমার কথা শুনছে না? আমি কিছুই করিনি। রাজি হয়ে যা মা প্লিজ, না হলে আমরা সবাই শেষ হয়ে যাব।
আমি আমি রাজি না। না মা, আমি পারবো না। মুহূর্তের ভেতর পরিস্থিতি যেন আগুনে ঘি ঢালা হলো। নীলার বাবা একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, তারপর আচমকা ঘিরে ঘরের দিকে হাঁটা দেয়। সবার চোখে বিস্ময় বড় হয়ে যায়। হাঁটতে হাঁটতে তিনি ফিস ফিস করে বললেন, তাহলে আমার মৃত্যু শ্রেয়। কথাটা এতটাই ঠান্ডা, এতটাই ভয়ানক ছিল যে আশেপাশে সবাই থমকে গেল। নীলা ঠিক শুনতে পেয়েছে, তার বুকটা যেন ছিঁড়ে গেল। বাবা নিজের ঘরে গিয়ে ধপ করে দরজা বন্ধ করে দেন। চারিদিকে এক মুহূর্তেই নিস্তব্ধতা। তারপর নীলার মা দৌড়ে এসে দরজায় ধাক্কায়। এ কি বললেন আপনি? দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। নীলার মা হাঁ করে কেঁদে উঠেন। তিনি ঘুরে নীলার দিকে তাকান, চোখ লাল, চেহারা কাঁপছে। সব তোর কারণে হয়েছে। যদি তোর জন্য তোর বাবার কিছু হয়, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। কথাগুলো নীলার বুকের ভেতর সোজা তীরের মতো বিঁধল। সে বসে হাঁটুতে মুড়ে দুহাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। মা, আমি কিছু করিনি, সত্যি কিছু করিনি, কিন্তু বাবা। তারপর হঠাৎই উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গেল। কাঁদতে কাঁদতেই দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বাবা প্লিজ দরজা খোলো, আমি বিয়ে করব। হ্যাঁ, আমি বিয়ে করব। তুমি নিজের ক্ষতি করো না, আমি রাজি বাবা, প্লিজ। নীলের কান্নায় দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। কয়েক সেকেন্ডে নিস্তব্ধতা। তারপর ভেতর থেকে দরজার কপাট ধীরে ধীরে খুলে গেল। নীলার বাবা বেরিয়ে এলেন, চোখ লাল, মুখ কঠোর, কিন্তু ভেতরে ভেঙে পড়া এক বাবা তিনি। তিনি নীলার মুখ দু হাতে তুলে ধরে বলেন, আমার মেয়ের জীবনে কেউ আঙ্গুল তুললে আমি সহ্য করতে পারবো না। এখন যা হবে সবাইকে নিয়ে মান সম্মান রেখেই হবে। নীলা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাবার গায়ে মাথা রেখে দাঁড়িয়ে রয়। এদিকে সবাই একটু স্বস্তি নিলেও পরিস্থিতি বদলালো না। দুই পরিবারের মুখ রক্ষা করতে এখন একটাই সিদ্ধান্ত, দ্বৈত বিয়ে। ঠিক সেই মুহূর্তে কনে সাজা নীলার বড় বোন এসে দাঁড়ায়, আর বরের পাশে অভ্রের বড় বোন। দুজনই হতবাক চেহারা নিয়ে পরিস্থিতি দেখছে। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে, গলা শুকিয়ে গেছে। নীলার দিকে তাকালে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। অভ্রের বাবা এগিয়ে এসে বলে, তাহলে ঠিক আজ একসাথে দুই ভাই আর দুই বোনের বিয়ে হবে। এতে মান সম্মান দুই দিকেই থাকবে। বিয়ে শেষে অভ্রদের বাড়ির আঙিনায় ঢুকতেই যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। একদিকে বড় ভাই বড় ভাবির হাসি মুখের বিয়ে, আর অন্যদিকে নীলা অভ্রের অপ্রস্তুত চাপের ভেতরে সেরে ফেলা বিয়ে। দুই বই লাল শাড়িতে সেজে রয়েছে, কিন্তু নীলার চোখে ভয়, লজ্জা আর ভেতরে জমে থাকা অগোছালো ঝড় স্পষ্ট। অভ্র আস্তে করে নীলার পাশে পাশে হাঁটছে, মনে হচ্ছে ভুল করে কোনো ঝড়ে ঢুকে পড়েছে সে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে অভ্রের মা হা করে তাকিয়ে রইলেন। এ কি নীলা, তুমি তো কোণের মতো সেজেছো। অভ্র লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলা ঠোঁট কামড়ে নিচে তাকায়। তখনই অভ্রর বাবা এগিয়ে এসে ধীরে ধীরে সব ব্যাখ্যা দিতে লাগলেন। ভুল বুঝাবুঝি, দুই পরিবারের অপমান, সম্মান সব। অভ্রের মা গল্প শুনতে শুনতে ধীরে ধীরে মুখ গম্ভীর করে ফেলে, কিন্তু শেষে নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন ও আমার বাড়ির বউ, আমাদের ঘরের মেয়ে। এসো মা, ভেতরে এসো, আমি তোমাকে বরণ করে নিচ্ছি। কথাটা শুনে নীলার বুকটা ভারী হয়ে ওঠে, তার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে রয়। অভ্রের মা ধূপধাপ পা ফেলে বরণ দালানের প্রদীপ পানির ঘড়া দুই বউকে দু হাতে পা ছোঁয়াতে দিয়ে ঘরে তুললেন। এদিকে অভ্র মুচকে একটু স্বস্তির হাসি নেয়। নিঃশ্বাস ফেলতে না ফেলতে হুট করে তার পেছন থেকে কয়েকজন বন্ধুর চিৎকার, ওই ভাই, ফিরে আসলি নাকি? এই দেখ, তুই তো বড় ভাইয়ের বিয়েতে খেতে গেছিলি আর নিজে বউ নিয়ে চলে এলি। বাহ, ভালোই করেছিস। আগে ভাই, তারপর তুই। এখন যাই, তোর বাসর ঘরটা সাজাই। আরে দোস্তরা, প্লিজ এসব নিয়ে দুষ্টামি করিস না, ব্যাপারটা সিরিয়াস ছিল। কিন্তু কে শোনে? বন্ধুদের হাসাহাসি বাড়তেই লাগলো। একজন তো নীলার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, ভাবি, ভয় পাবেন না, আমাদের ভাইটা ভীষণ ভালো, শুধু একটু লজ্জা পায়। নীলা রাগে লজ্জায় আরো নিচে তাকিয়ে যায়। তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। অভ্র তখনই বন্ধুদের ধমক দেয়, তোরা যা যা খুশি কর, ওনাকে আর আমাকে আর লজ্জায় ফেলিস না। বন্ধুরা হাসতে হাসতে দৌড়ে ঘরের দিকে চলে গেল।
সারা বাড়িতে কানাঘুষা হাসি আর চোখে তাকানো, আর মাঝখানে নীলা চুপচাপ অচেনা এক জীবনের সামনে দাঁড়িয়ে। বরণ দরবারের ঝামেলা শেষ হতেই সবাই খেতে বসে, কিন্তু নীলা সে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখ শক্ত, রাগে পুরো শরীর কাঁপছে। অভ্রের মা নরম গলায় বললেন, মা একটু খেয়ে নে, সারাদিন কিছু খাসনি। খেয়ে নিন, কিছু না খেলে শরীর খারাপ হবে। আমার খিদে নেই। ওকে নিয়ে ওর ঘরে যাও, একটু বিশ্রাম নিলেই ঠিক হবে। অভ্র অগত্যা নীলার হাত আহত করে ধরে তাকে নিজের ঘর পর্যন্ত নিয়ে এলো। ঘর ভরা জুই, লিলির গন্ধ, বিছানায় লাল গোলাপ, বন্ধুরা সদ্য সাজিয়ে গেছে। আর নীলা ভেতরে ঢুকে চোখ ঘুরিয়ে বলে, এখানে থাকবো না আমি, এটা আমার রুম না। অভ্র তার কথায় কিছু না বলে বাইরে চলে গেল, হয়তো নীলা একটু শান্ত হবে ভেবে। প্রায় 10 মিনিট পর অভ্র ফিরে আসে, দরজা টেনে বন্ধ করে। দরজা বন্ধ হতে নীলা আচমকা ঝড়ের গতিতে ঝাঁপিয়ে এসে অভ্রের গলা চেপে ধরে। তার গলা কাঁপছে, চোখ দুটো রাগে জ্বলছে। সব তোমার জন্য হয়েছে। তুমি ওই রুমে না ঢুকলে এমন হতো। তুমিই সব নষ্ট করেছো। তোমার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে ছাড়ুন তো, কেউ স্বামীর গলা চেপে ধরে নাকি? স্বামীকে তো আদর করতে হয়। চুপ, কিসের স্বামী? আমি মানি না এই বিয়ে। এটা কোনো বিয়ে হয়নি। এটা হচ্ছে পরিস্থিতির জোরে বেঁধে দেওয়া একটা ফাঁদ। অভ্র এক মুহূর্ত নীরব রইল, তারপর ধীরে ধীরে নীলার কবজি ধরে আলতো করে গলা থেকে হাত সরিয়ে নেয়। এক পায়ে গিয়ে নীলাকে নিজের দিকে টেনে আনে। নীলা চমকে ওঠে, কিন্তু অভ্রের চোখে এবার এক অদ্ভুত ধীরতা। বিয়ে তো বিয়েই, যেভাবেই হোক। আর তখন সবাই যেটা ভেবেছে, এখন তো আমাদের সত্যি সেই জায়গায় দাঁড়াতে হবে, কারণ এখন আমরা বিবাহিত। নীলার মুখ মুহূর্তে লাল হয়ে যায়, রাগে, অপমানে, ঘৃণায় সব মিলিয়ে। সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। তুমি এক পা সামনে আসলে আমি চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলবো। ঠিক আছে, চিৎকার করতে পারেন, কিন্তু আমি তো স্বামী, আমার কথা শুনতেই হবে। নীলার রাগে আগুন, তার বুক ওঠানামা করছে। দাঁতে দাঁত চেপে সে গর্জে উঠে, মনে রাখো, আমি এই বিয়ে মানি না। এই সম্পর্ক চাই না। তোমার কাছে থাকতে চাই না। অভ্র কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, চোখে যেন কিছু বলতে চায় কিন্তু বলে না। নীলা কথা বলতে অভ্রের চোখে ঝড় নেমে আসে, তবুও মুখে দুষ্ট শান্ত ভাব। ধীর পায়ে নীলার দিকে এগিয়ে আসে সে। রুমে হালকা আলো, দুজনেরই ভারী শ্বাস, পরিস্থিতি টান টান। বিয়ে তো একদিন করতেই হতো, তাহলে এখন আমাকে মানতে সমস্যা কোথায়? আছে সমস্যা, অনেক সমস্যা আছে। কি সেটা বলেন শুনি। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি। শব্দটা বের হতেই অভ্রের ভেতরে যেন আগুন ঢুকে যায়, চোখ লাল হয়ে উঠে। অভ্র গর্জে উঠে, এসব ভুলে যান, খুব ভালো করে ভুলে যান। এখন আপনি আমার স্ত্রী, আপনার বিয়ে হয়ে গেছে, এটাই সত্যি। কখনো ভুলবো না, আমি তাকে ভালোবাসি। তুমি কিছুই করতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে অভ্র এগিয়ে এসে নীলার কাঁধ চেপে ধরে তাকে নিজের দিকে টেনে আনে। নীলা হতভম্ব হওয়ার আগে অভ্র তার গলায় মুখ ডুবিয়ে জোরে কিস করে ফেলে। নীলা ধাক্কা দিয়ে সরাতে চাইলেও অভ্র ছাড়ে না। অভ্র নিচু গলায় রাগ আর আকর্ষণের মিশ্রণ স্বরে বলে, এসব বলে আমার মেজাজ গরম করবেন না, খুব খারাপ হয়ে যাবে। তুমি জোর দেখাচ্ছ, ছাড়ো বলছি আমাকে। কিছুতেই না। এই মুখ দিয়ে যেন আর কোনো ছেলের নাম না বের হয়, এটা আমার সহ্য হবে না। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, রাগ, ভয়, অবিশ্বাস সবকিছু একসাথে। অভ্র চোখে ধপধপ করা অধিকার, নীলার চোখে বিদ্রোহের আগুন। নীলার চোখে ঝড়, শরীর কাঁপছে রাগে। অভ্রের হাতে এখনো তার দুবাহু ধরে আছে, জোরে না, কিন্তু এমন শক্তি নিয়ে যে নীলা বুঝতে পারছে এই মানুষটাকে সরানো সহজ না। রুমে হালকা বাতাস, টেবিলের পাশেই বরের ফুলের মালা এখনো পড়ে আছে। আর এই রুমেই শুরু হচ্ছে দুজনের প্রথম তীব্র সংঘর্ষ। দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা নীলা হঠাৎ ধমক দিয়ে বলে ওঠে, আমাকে ছোঁয়ার সাহস কিভাবে পেলে তুমি? কে তুমি? আমার কাছে আসো। সাহস? এইসব করতে সাহস লাগে না নীলা, এটা আমার অধিকার। অধিকার? কোন অধিকার?
আমি তোমাকে কোনো অধিকার দিব না, কখনোই না। আপনি দিবেন কি দিবেন না সেটা পরে দেখব, কিন্তু আমার অধিকার আমি নিজেই আদায় করতে জানি। এই কথা বলে অব্র বিন্দু মাত্র সময় না নিয়ে নীলার কোমরের কাছে হাত রেখে তাকে নিজের দিকে টেনে আনে। নীলা প্রতিবাদ করতে যায়, কিন্তু অব্র এক হাতে তার মুখের পাশে চুল সরিয়ে নরম অথচ জেদি ভঙ্গিতে তার গলায় মুখ ডুবিয়ে আবার কিস করে দেয়। গলার কাছে হঠাৎ উষ্ণ শ্বাস চাপা কিস, নীলার পুরো শরীর এক মুহূর্তে জমে যায়। সে ঠেলে দিতে চায়, কিন্তু হাত ওঠে না, গলা দিয়ে যেন শব্দ বের হয় না। অব্র ছাড়ো। এখনো বলেন আপনি আর কোনো ছেলের নাম মুখে আনবেন? তুমি তুমি জোর করছো। অব্র ধীরে ধীরে তার হাত দুটো ছাড়ে, কিন্তু পেছনে যায় না। চোখে এখনো সেই জেদ, কিন্তু স্বর আরো শান্ত। জোর করছি না নীলা, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনি এখন আমার স্ত্রী। তোমার স্ত্রী হওয়া আমি চাইনি, পরিস্থিতির কারণে হয়েছে। আমি কাউকে ভালোবাসি। অভ্র এবার রেগে সামনে থাকা টেবিলে হাত মারে। ধাম করে শব্দ হয়, পুরো রুম কেঁপে ওঠে। নীলাও চমকে পেছনে সরে যায়। ওই মানুষটা জীবনে আর আপনার কাছাকাছি আসবে না। বিয়ে হয়ে গেছে নীলা, ইউ আর মাইন নাও। আর এটা আমি আপনাকে ভুলতে দিব না। নীলা তার বুক চেপে ধরে দাঁড়িয়ে থাকে, চোখের জল, ঠোঁট কাঁপছে। কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। অভ্র একটু এগিয়ে নরম স্বরে বলে, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আপনাকে হারাতেও চাই না। আমি চাইনি এটা। আমিও চাইনি নীলা, কিন্তু আপনি যখন আমার জীবনে এলেন আমি আর ফিরে যেতে পারিনি। এই বিয়ে যেভাবে হোক হয়েছে, এখন এটা চালিয়ে নেওয়া আমাদের দুজনের দায়িত্ব। নীলা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়, চোখে ভরা জল, কিন্তু কথা নেই। অভ্র তাকে আর ছোঁয় না, কেবল চুপচাপ বলে, চাইলে রাতটা আপনি একা ঘুমান, আমি বাইরে থাকব, কিন্তু মনে রাখবেন আজ থেকে আপনি আমার সংসারের মানুষ, আর এটা বদলাবে না। অভ্র দরজার দিকে হাঁটতে শুরু করে। নীলা নিঃশব্দে বসে পড়ে বিছানার এক কোণায়। শরীর কাঁপছে, মন অস্থির। ভালোবাসায় নয়, ঘৃণাও নয়, অদ্ভুত এক নতুন অনুভূতি তাকে ঘিরে ধরেছে। রাতটা যেন অস্বাভাবিক নীরব। নীলার রাগ, কান্না, কাঁপতে থাকা চোখ, সবকিছু এক অদ্ভুত চাপা ব্যথার মতো অভ্রের বুকের মধ্যে গেঁথে আছে। সে রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে ছাদে উঠে যায়। চারদিকে অন্ধকার, হালকা বাতাস বইছে, আকাশে আধো চাঁদ। ছাদের এক কোণায় দাঁড়িয়ে অভ্র পকেট থেকে সিগারেট বের করে। লাইটারটা জ্বালাতেই ছোট্ট আলো চিকচিক করে ওঠে। সে একটা লম্বা টান দেয়, ধোঁয়া আকাশে মিলিয়ে যায়, কিন্তু বুকের ভেতরের কষ্ট মিলায় না। অভ্র নিজের সাথে নিজেই কথা বলে, খুব নিচু স্বরে, যেন কেউ শুনে ফেললে ভেঙে যাবে তার ভেতরের শক্ত মুখোশ। জীবনটা এরকম না হলেই পারত। এত জটিল, এত রাগ, এত ভুল বোঝাবুঝি, কিছুই চাইনি এসব। আপনি এমনভাবে আমার জীবনে না এলেও পারতেন নীলা, এভাবে হঠাৎ, এভাবে ঝড়ের মতো। সিগারেটের আগুনটা রাতের আধারে লাল হয়ে জ্বলতে থাকে। চাইলে জীবনটা স্বাভাবিক হতো, সবার মতো হাসি খুশি শান্ত একটা দিন কাটাতাম। বড় ভাইয়ের বিয়ে, বাড়ি ফেরা, উদযাপন সব ঠিকঠাকই হতো, কিন্তু কোনো কিছুই হয়নি, একটাও না। সব কিছু বদলে গেছে শুধু আপনার জন্য। চোখ খুলে আবার আকাশে তাকায়। বুকের ভেতরে চাপা ব্যথা, কিন্তু মুখে কঠোরতা জমে ওঠে। আপনি বুঝবেন না নীলা, আপনি তো শুধু আমাকে ঘৃণা করতে জানেন, কিন্তু আমি চাইলে ভুলতেও পারি না। আমি আপনাকে চাই যেভাবেই হোক, আর সেই চাওয়াটা এই পৃথিবী থামিয়ে দিতে পারলেও বদলাতে পারবো না। ধোঁয়া আবার ভেসে যায়, হাওয়ায় তার চুল উড়ে দেয়। সিগারেটের আগুন প্রায় নিভে আসে। অভ্র নিঃশব্দে বলে, আপনি আমাকে ভেঙে দেন, আবার ঠিকও করে দেন। আপনি জানেন না আপনাকে ছাড়া আমি আর আগের মানুষটা নই। সিগারেটটা ছাদের কোণে ফেলে সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটে। হাঁটতে হাঁটতে তার মুখে ঝড়ের ছায়া। অভ্র নিঃশব্দে বলে, সিগারেটটা ছাদের কোণে ফেলে সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটে। হাঁটতে হাঁটতে তার মুখে ঝড়ের ছায়া, অভিমান, আকর্ষণ, জেদ সব একসাথে।
রাত তখন অনেক গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। কেবল নীলার রুমে আধো আলো, আর সে আলোয় নীলার মুখে শুকনো অশ্রুর দাগ স্পষ্ট। অভ্র ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে। তার চোখে প্রথমে পড়ে নীলার কান্না করতে করতে ঠিকই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে অভ্রের। সে দরজা আলতো করে আটকে নিঃশব্দে নীলার কাছে গিয়ে বসে। নীলার চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্না দেখে তার মনটা কেমন অস্থির করে ওঠে। খুব ধীরে সে হাত বাড়িয়ে নীলাকে নিজের বুকে টেনে নেয়। নীলার শ্বাস, তার গায়ের গন্ধ, সবকিছু অভ্রকে এক অদ্ভুত টানে জড়িয়ে ফেলে। এক সুন্দর মুহূর্ত থেমে অভ্র নীলার ঠোঁটে আলতো করে একটা চুমু এঁকে দেয়। রাগ করুন, ঘৃণা করুন, তবু আপনাকে ছাড়া আমার ঘুম আসে না নীলা। নীলাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। হালকা রোদের আলো পর্দার ফাঁক গলে রুমে ঢুকে পড়েছে। নীলা হঠাৎ ভরকে উঠে যায়। তার চোখে প্রথমেই পড়ে অভ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীলা প্রায় লাফ দিয়ে উঠে বসে। শাড়ি ঠিকঠাক আছে কিনা তা তাড়াহুড়ো করে দেখে নেয়। তারপর অভ্রের দিকে তাকিয়ে রাগে চোখ বড় বড় হয়ে যায়। আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ কেন? এটা কি ভদ্রতা? ভদ্রতা? আমি তো আমার বউকেই ধরেছি, তাতে আপনার সমস্যাটা কোথায়? আমার কি মানে? তুমি তো আমাকেই ধরেছো। তাই তো, আমার বউ মানেই তো আপনি। তাহলে আপনাকেই ধরবো, দূরের কাউকে ধরবো নাকি? আমি তোমার বউ। ও, তাহলে স্বীকার করছেন আপনি আমার বউ? বলে নীলা মুহূর্তে অস্বস্তিতে পড়ে যায়। চোখ এদিক ওদিক, হাতের আঙুল জড়ানো, স্পষ্ট বোঝা যায় যে সে নিজেই কথায় নিজেই ধরা খেয়েছে। ওই মানে এই না, আমি বলে ফেলেছি, মানে আপনি বললেন আপনি আমার বউ, এখন থেকে কিন্তু পালাতে পারবেন না। পালাতে চাইলে তুমি আমাকে ধরবে না? ধরবো না, ধরেই রাখবো, কারণ যাকে একবার আমার বলে মেনে নিয়েছি তাকে আর কোনোদিন ছেড়ে দেব না। নীলা ধক করে ওঠা, হৃদয়ে সামলাতে না পেরে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তার কান অভ্রের গলায় মিশে থাকা দম বন্ধ করা স্বরে আটকে থাকে। রুমে হালকা নীরবতা। তারপর অভ্র শান্ত স্বরে বলে, নীলা, আপনি যত রাগ করবেন আমি ততই আপনাকে কাছে টানবো। নীলা চোখ বন্ধ করে ফেলে। সে রাগী, কিন্তু এই মানুষটা তার ভেতরে এক অদ্ভুত ঝড় তোলে, যা সে কোনোভাবেই অস্বীকার করতে পারে না। সকালবেলার নাস্তার টেবিল, পুরো বাড়ি নতুন বউ আনার আনন্দে জমজমাট, কিন্তু সেই আনন্দ যেন নীলার মুখে এক বিন্দুও নেই। তার বোন হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে, শ্বশুরবাড়ির লোকদের সাহায্য করছে, আর নীলা বসে আছে চুপচাপ, মুখ ভার করে, চোখ নিচু করে। খাবারের প্লেটে হাতও দিচ্ছে না ঠিকঠাক। অভ্র এক কোণে বসে নীরবে সব দেখছে। কেউ টের না পেলেও সে খুব ভালোভাবে বুঝতে পারছে নীলার মনের ভেতর এখনো ঝড় থামেনি। অভ্রের মা নরম গলায় বললেন, নীলা মা, মন খারাপ করিস না, নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুতেই সময় লাগে। কাল থেকে দেখছি তুই কিছুই খাসনি। এভাবে থাকে না মা, একটু করে হলেও খা। নীলা মাথা নাড়ায় ধীরে, যেন নিজের সাথে যুদ্ধ করছে। তবুও প্লেট থেকে সামান্য একটু ভাত তুলে মুখে নেয়। অভ্রের মা মুখে হাসি ফুটিয়ে বলে, শোনো নীলামা, জীবনে খারাপ সময় আসবেই, কিন্তু খারাপ স্মৃতি যত তাড়াতাড়ি ভুলতে পারবে জীবন ততই সুন্দর হবে। তুই তো আমাদেরই মেয়ে, এখন আমাদের পরিবারই তোকে আগলে রাখবে, তাই এত চিন্তা করো না। একটু খাও মা, ঠিক আছে? নীলার গলা বাদ মানছে না। চোখ দুটো আবারও ভিজে উঠল। শুধু মাথা নিচু করে ধীরে বলল, খাচ্ছি। অভ্র পাশ থেকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। তার চোখে লুকানো একরকম অপরাধ বোধ, আর অন্যদিকে নীলার জন্য অদ্ভুত টান। টেবিলে সবাই কথা বলছে, হাসছে, শুধু দুজন মানুষ চুপচাপ নিজের যুদ্ধে লড়ে যাচ্ছে। একজন অভিমান নিয়ে, আরেকজন দায়বোধ ও আকর্ষণ নিয়ে। রাতের নিস্তব্ধতা। নীলা ঘরে ঢুকে দরজা লক করে বসে পড়ে। মুখে চোখে অশ্রু, বুক ভারী। তার হাতটা কাঁপছে ফোন ধরতে। সে ফোনে কল দেয়। রিসিভ হতেই সে বলে, সিয়াম, আমার সব শেষ হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর কাউকে কিছু করতে পারছি না। নীলা, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। শুধু আমাকে বিশ্বাস করো, তুমি যা চাইছো আমি তা করব। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, আমি সব সময় তোমাকে মেনে নেব। হ্যাঁ, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি সব ঠিক করে তোমার কাছে আসব।
হঠাৎই সেই মুহূর্তে ঘরের দরজা ধাক্কা দিয়ে খোলা হয়। অব্র রাগি ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকে কোনো শব্দ ছাড়াই সে নীলার ফোনটা দ্রুত বেগে ছুঁড়ে মারে। ফোনটা দেয়াল ছুঁই ছুঁই করে পড়ে যায়। নীলা শ্বাস আটকে আসে, চুপ হয়ে যায়। অব্র ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে আসে, নীলার ঠোঁট কামড়ে ধরে কিস করতে থাকে। তারপর বলে, এত সাহস কোথা থেকে পেলেন? কে সাহস দিল ডিভোর্সের কথা বলতে? যেই ঠোঁট দিয়ে এই কথা বের হলো সেই ঠোঁট আস্ত রাখবো না। আপনার এই লজ্জা, এই ভয় সবকিছু আমার কাছে থাকবে। নীলা কাঁপতে থাকে, চেষ্টা করে কিছু বলতে, কিন্তু শব্দ বের হয় না। অব্র তার চোখে চোখ রেখে ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমি আপনাকে হারাতে দেব না। আপনি যেখানেই থাকেন না কেন, আমার চোখে আপনি কেবল আমারই। 2 দিনের চেনায় অব্র এত ডেসপারেট কেন? 2 দিনে কারো আচরণ এমন হয়? অব্র কি আমাকে আগের থেকেই চেনে? কিন্তু আমি তো ওকে চিনতে পারছি না। কিন্তু ওর চোখের এই তাকানোটা, সেটা কি নতুন কারোর প্রতি হয়? ওর চোখে কেমন হিংস্রতা থাকে, যেন আমাকে অন্য কারোর পাশে ভাবতেই পারে না। কেন কেন এমন? অব্র হঠাৎ নীলার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। অব্রর কণ্ঠ নিচু, ঠান্ডা, অথচ ভয়ানক ধীর। এসব প্রেম প্রীতির ধান্দা মাথা থেকে ঝেড়ে ফেলুন নীলা, না হলে আমি কতটা হিংস্র হতে পারি ভাবতেও পারছেন না। মুহূর্তে নীলার নিঃশ্বাস আটকে আসে। অভ্রের আঙ্গুলগুলো তার কবজিতে শক্ত হয়ে বসে আছে, একদম মালিকানা জাপটে ধরার মতো। নীলার ভেতরটা কেঁপে ওঠে। এই মানুষটা সত্যি কে? আর কেন আমাকে এমন ভাবে ধরে রাখতে চায়? রাতের খাবারের টেবিল, পুরো পরিবার আর নতুন বউদের নিয়ে বসে আছে। চারপাশে হাসি আড্ডা, হালকা আলো আর খাবারের সুগন্ধ। তবে নীলার মন ভীষণ অস্থির, চোখ প্রায় থেমে থেমে তাকিয়ে আছে অভ্রের দিকে। একসময় অভ্রের বাবা ধীরে হাসি ছড়িয়ে বলেন, অভ্র, তুমি তো বেশ কিছুদিন বিদেশ থেকে এসেছো। এবার কি অফিসে বসবে নাকি আরো কিছুদিন ঘোরাঘুরি করবে? না বাবা, কয়েকদিনের মধ্যে অফিসে যাব। এখন ঘোরাঘুরি শেষ। তাহলে অব্র এতদিন বিদেশ ছিল, 2 দিনের পরিচয়ের মধ্যে ওর কাছে এতটা ডেসপারেশন, এতটা অদ্ভুত আবেগ কেন? নীলামা খাও, রুহিমা তুমিও খাও। দুজনে চুপচাপ খেতে শুরু করে। রাত গভীর, ঘরে হালকা আলোয় নীলা খাটের কিনারায় বসে আছে, চোখ দুটো লাল, মুখে বিরক্তি আর অবিশ্বাসের ছাপ। ঠিক তখনই অভ্র দরজা ঠেলে ভেতরে ঢুকে, হাতে ভাঁজ করা একটা লাল শাড়ি। অভ্র নীরবে সেই শাড়িটা নীলার সামনে বাড়িয়ে দেয়। এটা পরে আসুন। কেন? কাল আমাদের বাসর হয়নি, আজ হবে, তাই সুন্দর করে সেজে আসুন নতুন বউয়ের মতো। মজা করছো নাকি আমার সাথে এসব? মজা করব কেন? বিয়ে হয়েছে, বাসর করব না? তাড়াতাড়ি যান। পারবো না। তাহলে আমি নিজেই পরিয়ে দেই। নীলা এক লাফে পেছন সরে যায়, চোখ বড় বড় করে, রাগে গা কাঁপছে তার। খবরদার আমাকে ছোবে না। তাহলে পরে আসুন, না হলে কিন্তু আমি পড়াবো, আটকাতে পারবেন না। নীলার বুক ঢিপ ঢিপ করে উঠতে লাগলো। শাড়িটার দিকে তাকিয়ে হাত কাঁপছে। এ যেন হুমকিও না, আবার কোনো জোর জবরদস্তিও না। এটা যেন দখল, অদ্ভুত এক মালিকানার দাবি। নীলা আরেকবার অভ্রের চোখে তাকায়। সেখানে কোনো মজা নেই, কোনো ধোঁকাও নেই, শুধু গভীর ভয়ঙ্কর এক দৃঢ়তা। সে শাড়িটা নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। অভ্র পেছন থেকে তাকিয়ে রইল, তার ঠোঁটের কোনায় ফিকে হাসি। আজ তাদের বাসর হবে, যেভাবেই হোক। নীলা ধীরে ধীরে ওয়াশরুমের থেকে বেরিয়ে এলো। গাঢ় লাল শাড়িটা যেন তার গায়ের রঙে মিশে আছে, এক অদ্ভুত কোমলতা আর আগুন একসাথে ফুটে তুলেছে। চুল ভেজা, মুখে কোনো সাজ নেই, তবুও যেন চোখ ফেরানো দেয়। অভ্র তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ এগিয়ে এসে নীলার হাত ধরে টেনে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসায়। বসুন, একটা শব্দও না। তারপর ড্রয়ার থেকে একটা বাক্স বের করে। বাক্সটা খুলতে ঝলকে উঠলো পাথরের নেকলেস, ঝুমকো আর হাতের চুড়ি। অভ্র একে একে পড়াতে শুরু করে সবই। নীলা হাত সরিয়ে নরম গলায় বলল, না, লাগবে না এসব। অভ্র পাত্তাই দিল না, গলার কাছে ঝুঁকে নেকলেস পরিয়ে দিল। চুল সরাতে গিয়ে তার আঙ্গুল নীলার ঘাল ছুঁয়ে গেল।
নীলা কেঁপে উঠল। হাতে চুড়ি পরাতে যেতে নীলা হঠাৎ থেমে গেল। গহনাগুলো ছুঁয়ে দেখে তার মুখে বিস্ময়ের ছাপ। এগুলো এগুলো কই পেলে? এগুলো আমার চেনা লাগছে। তুমি কে? আমি অভ্র। আর কোনো পরিচয় নাই আমার। সত্যি করে বলো, কে তুমি? এগুলো তো চেনা, সে পুরনো গহনার মতো। এগুলো তুমি কিভাবে? কে তুমি? তোমার না হওয়া প্রেমিক। নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল যেন। সে হঠাৎ পিছিয়ে দাঁড়ালো, হাত দুটো কাঁপছে তার। এখন তার অভ্রকে ভয় লাগতে শুরু করেছে। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি সেই অব্র ভার্সিটিতে যে আমাকে জ্বালাতো, পেছনে পেছনে ঘুরতো, একদিনও শান্তি দিত না? হ্যাঁ সোনা, সেই। তুমি তুমি তো খুব বিপজ্জনক ছিলে। তোমাকে দেখলেই ভয় লাগতো। অভ্র এগিয়ে এসে তার হাত ধরে কোমর জড়িয়ে নেয়। চোখের সামনে মুখ এনে নরম স্বরে বলে, সোনা, ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে মারছি নাকি? তার কণ্ঠ গভীর, উষ্ণ, খিদু ভেতরে এক ভয়ঙ্কর মালিকানার ইঙ্গিত। গিলে ফেলল ঢোক, শরীর কাঁপছে। অভ্র তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমাকে পাওয়ার জন্য কত বছর ঘুরেছি জানো? আজ তুমি আমার বউ। এবার আমি কিছুই ছাড়বো না। ঘরের বাতাস জমে গেল। নীলার চোখ বড় হয়ে আছে। আর অভ্র, সে শুধু নিজের বউকে জড়িয়ে রেখে ধীরে ধীরে বলছে, ভয় করো না, তোমাকে শুধু আপন করে চাই। ঘরটা নিস্তব্ধ। বাতাসের ভেতর শুধু উত্তেজনা আর ভয় মিশে আছে। নীলা দু হাতে শাড়ির আঁচল শক্ত করে ধরে পেছনে সরে দাঁড়ায়। খবরদার আমার কাছে আসবে না। আগে তো আমি তোমার কেউ ছিলাম না সোনা, তাই চিৎকার করলে দূরে সরে যেতাম। কিন্তু এখন এখন তো আমি তোমার স্বামী। এখন চিৎকার করেও আমাকে সরাতে পারবে না। খবরদার বলছি, আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। আমি তোমাকে আগেও পছন্দ করতাম না, এখনো করি না। অভ্র থামলো না, আরো এগিয়ে এসে তার চোখের দিকে তাকালো। শান্ত, অথচ নির্মম ভরসায় ভরা। তাতে আমার কিছু যায় আসে না। তুমি এখন কাগজে কলমে আমার, চাইলেও পালাতে পারবে না। কথা শেষ হতে অভ্র এক ঝটকায় নীলাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। নীলা হাঁফিয়ে উঠল। ছেড়ে দাও আমাকে। অভ্র তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে মুখ নামিয়ে আনলো নীলার গলায়। তার ত্বকে অভ্রর গরম নিঃশ্বাস ছুতেই নীলা কেঁপে উঠল। পরের মুহূর্তে অভ্র গভীরভাবে গলায় মুখ ডুবিয়ে কিস করল। নীলার হাঁটু কাঁপতে লাগলো। সাহস আর রাগ দুটোই একসাথে হারিয়ে যাচ্ছে। অভ্র তার দু হাত ধরে মাথার পাশে তুলল, তারপর হঠাৎ কোলে তুলে ফেলে। নীলা হালকা হালকা চিৎকার করে উঠল, হাত দিয়ে অভ্রকে আঘাত করার চেষ্টা করলো। নামাও বলছি। নামাবো, কিন্তু যেখানে আমার ইচ্ছে। সে নীলাকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে আস্তে করে শুয়ে দিল। তার চুল ছড়িয়ে পড়লো বালিশে। চোখে ভয় আর লজ্জার মিশ্র ঝড়। অভ্র নীলার উপর ঝুঁকে এলো, তার চোয়াল, গলা, কানের পাশে আদরে চুমু দিল। নীলার শ্বাস বন্ধ করে ফেলে যেন। যতই রাগ করো, আমি তোমাকে ছাড়বো না সোনা। আজ আমাদের ভালোবাসার প্রথম রাত। তোমার স্বামী হিসেবে আমার তোমাকে ভালোবাসার আর আদর করার অধিকার আছে। নীলা চোখ বন্ধ করে ফেললো। তার বুক দ্রুত উঠানামা করছে। অভ্রের নেশার আগুন আর উষ্ণতার পুরো ঘর ভরে যাচ্ছে ধীরে ধীরে। ঘরটা আধো অন্ধকার। শাড়ির লাল আভা নীলার গায়ের উপর পড়ে যেন আরো ভীত লজ্জিত করে তুলেছে তাকে। অভ্র ধীরে ধীরে নীলার মুখের কাছে ঝুঁকে এলো। তার চোখে সেই মোহনীয় দৃষ্টি যেটা নীলাকে আরো বেশি নার্ভাস করে তুলছে। এক মুহূর্তের দ্বিধা ছাড়াই অভ্র নীলার ঠোঁটে কিস করতে লাগলো। নীলা ছটফট করলো, দু হাত দিয়ে অভ্রকে সরাতে চাইলো, কিন্তু অভ্র তার মুখ দু হাত দিয়ে ধরে রাখলো, যেন তাকে হারাতে চায় না কোনোভাবে। শাড়ির আঁচল নীলা শক্ত করে টেনে ধরলেও অভ্র তা আলতো করে সরিয়ে দিয়ে দেয় কাঁধ থেকে। তার ঠোঁট নেমে গেল নীলার গলা বরাবর, আর নীলার শ্বাস আটকে ফেললো। নামাও প্লিজ অব্র, দয়া করে এসব করো না। তুমি তো জানো আমি কত বছর ধরে সিয়ামকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই অভ্রের শরীর যেন শক্ত হয়ে গেল। চোখের ভেতর আবার সেই হিংস্র আগুন জ্বলে উঠল। সে আবারও নীলার ঠোঁটে কিস করতে লাগলো, এবার আরো তীব্র, আরো রাগমাখা। সিয়াম নামটা যেন আজকের পরে তোমার মুখ দিয়ে না বের হয়। সে নীলার ঠোঁটের এক কোণে আঙুল ছুঁয়ে ফিস ফিস করে বলল, একবারও না। তুই যদি আবার ওই নাম উচ্চারণ করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।
বুঝলে? অব্র প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি ভালোভাবে আদর করতে চাই, তোমাকে শান্ত করতে চাই, কিন্তু তুমি আমাকে রাগালে কষ্ট পাবে তুমি, আমি না। নীলার বুক কেঁপে উঠলো ভয়ে। অভ্র তার মুখ দুহাতের মাঝে নিয়ে কপালে ধীরে চুমু দেয়, যেন রাগ আর ভালোবাসা দুটোই মিশে গেছে একসাথে। তুমি আমার বউ, আমাকে ঠেলে সরিয়ে দিতে পারবে না। আর অন্য কাউকে ভালোবাসার কথা শপথ করে বলছি, আর কোনোদিন শুনতে চাই না। নীলা চুপ করে রইল। অভ্র তাকে বুকে টেনে নেয়, তার শ্বাসে নীলার কাঁধ ভিজে গেছে, আর ঘরটা ধীরে ধীরে ভরে যাচ্ছে দম বন্ধ করা উত্তেজনা। অভ্র চুমুর গতি বাড়তে শুরু করলো, আস্তে আস্তে সারা শরীরে চুমুর বর্ষণ বইতে লাগলো। একটা সময় অভ্র তার সমস্ত শরীরের ভার নীলার উপরই ছেড়ে দিল। নীলা দাঁতে দাঁত চেপে সবটাই সহ্য করতে লাগলো। সে জানে এখান থেকে পালাতে সে পারবে না। 5 বছর আগে অভ্রকে ইগনোর করতে পারছে, কারণ অভ্র তখন বাইরের মানুষ ছিল, কিন্তু এখন ঘরে থেকে ইগনোর করাটা সবচেয়ে বড় কঠিন কাজ। নীলার চোখ বেয়ে পানি পড়ছে। অভ্র চোখে চুমু খেয়ে বলল, স্বামীর আদরে কান্না করতে হয় না, উপভোগ করতে হয়। মানি না আমি তোমাকে। জেদ করো না সোনা, জেদ করলে তুমি কষ্ট পাবে, তার চেয়ে মেনে নাও, ভালো থাকবে। মানবো না আমি। যা পারো করো। তুমি কি ভাবছো জোর করে কাছে আসলেই আমি তোমাকে মেনে নিব? ভুল ভাবছো তুমি। তোমার প্রতি রাগ ঘৃণা দুটোই বেড়ে গেল আমার। ঘৃণা করার জন্য হলেও আমাকে মনে পড়বে তোমার, আমার সেটাতেই চলবে। এই ঘৃণাই একদিন ভালোবাসার রূপ নিবে। তারপর আবার আদর করতে লাগলো নীলাকে। আর নীলা দাঁতে দাঁত চেপে সবটাই সহ্য করলো। আর কোনো উপায় যে নেই তার। রান্নাঘরের ভেতর সকালবেলার ভাপ ওঠা গরমে নীলা ঘেমে উঠেছে। তার বোন তরকারি হাঁড়ি নামাচ্ছে, আর নীলা নিঃশব্দে সবজি কাটছে। মুখে অস্বস্তি, কারণ সে পুরো সকালটা দৌড়ঝাঁপ করেই কাটাচ্ছে, শুধু অভ্র থেকে দূরে থাকার জন্য। এমন সময় উপরের ঘর থেকে অভ্রের গম্ভীর গলা ভেসে এল। নীলা, কফিটা দিয়ে যাও। নীলা হাতের ছুরি থামিয়ে শক্ত হয়ে দাঁড়ালো। এটা যেন তার বুকের উপর নতুন চাপ। তার বোন ঘুরে তাকালো। যা নীলা, অফরু ভাইকে কফিটা দিয়ে আয়। আপু তুমি অন্য কাউকে দিয়ে দাও, আমি এখন যেতে চাই না। তার বোন অবাক হয়ে তাকাতো না তাকাতেই অভ্রের মা রান্নাঘরে ঢুকে, মুখে নরম হাসি কিন্তু কণ্ঠে ধীরতা। সে কি কথা নীলামা, স্বামী ডাকলে কাছে যেতে হয়, তুমি যাও, আমরা এদিকে সামলে নেব। নীলা কিছু বলতে গেলে, কিন্তু সবার চোখে সে একটাই বার্তা, বউ হিসেবে দায়িত্ব। বাধ্য হয়ে নীলা ধীরে কফির মগটা হাতে তুলে নেয়। তার হাত কাঁপছে সামান্য। কেনই বা আমাকে যেতে হবে? ওর সামনে দাঁড়াতে ইচ্ছে করে না একটুও। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। প্রতিটি ধাপ যেন তাকে আরেক ধাপ কাছে নিয়ে যাচ্ছে সেই মানুষটা, যার কাছে যেতে তার ইচ্ছে নেই, কিন্তু যাকে এড়িয়েও থাকতে পারছে না। নীলা দরজা ঠেলে ভেতরে ঢোকার আগেই অভ্র তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নীলা কফির মগটা টেবিলে রাখতেই টুপ করে দরজা আটকে গেল তার পেছনে। নীলার বুকটা ধক করে উঠল। এক মুহূর্তে অভ্র এগিয়ে এসে তার কবজি ধরে কাছে টেনে নেয়। তার গায়ের গন্ধ, বুকের উষ্ণতা সব মিলিয়ে নীলা এক মুহূর্ত শ্বাস নিতে ভুলে গেল। কি সোনা, সকাল থেকে তোমার চেহারাই তো দেখলাম না, পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমার চেহারা দেখার ইচ্ছে নেই আমার। অভ্র হেসে উঠল। সে নীলার মুখের খুব কাছে ঝুঁকে এলো, এতটাই কাছে যে নীলার চোখ বড় হয়ে গেল ভয়ে আর অস্বস্তিতে। সরি সোনা, তোমার এই ইচ্ছে কিন্তু আমি পূরণ করতে পারছি না, কারণ আমার এই চেহারা তোমাকে প্রতিদিন দেখতে হবে, তাও খুব খুব কাছ থেকে। যতটা কাছে থাকলে আমাদের নিঃশ্বাসও একে অপরের গায়ে বাড়ি খায়। এ কথায় নীলার শরীর হঠাৎই কেঁপে উঠল, ঠোঁট কাঁপছে, চোখে ভয় আর ঘৃণার মিশ্র ছায়া। অব্র ছাড়ো আমাকে। ছাড়বো কেন? তুমি আমার বউ। সকালে তোমার মুখ না দেখলে ভালো লাগে না। কথা শেষ করার আগেই অভ্র আলতো করে নীলার গালের পাশে ঠোঁট ছুঁয়ে দিল। নীলা কেঁপে উঠল আবারও। তার বুক ওঠানামা করছে দ্রুত। অভ্র এবার তার ঠোঁটের এক কোণে নরম কিস করলো, তারপর আরো কাছে টেনে নিল তাকে। এভাবে পালিয়ে কোনো লাভ নেই সোনা, যেখানে যাবে সেখানে আমি তোমাকে ধরে ফেলবই। আমি তোমাকে ভয় পাই। অভ্র থামলো এক মুহূর্ত, তার চোখ গভীর, অদ্ভুত নরম হয়ে উঠল এক সেকেন্ডের জন্য, তারপর আবার আগের মতো তীক্ষ্ণ।
ভয় পাওয়ার দরকার নেই, কারণ তুমি এখন আমার। আমি তোমাকে ছাড়বো না আর আঘাতও করব না, যতক্ষণ তুমি শুধু আমারই থাকো। এই বলে সে আবারও ওঠে কিস করে, এবার আরো গভীর, আরো সময় নেই। আর নীলা চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু, কারণ তার প্রতিরোধ অভ্রর বাহু ভেদ করে বেরোতে পারছে না। 15 দিন কেটে গেছে। এই 15 দিনে নীলা যেন নিজের ভেতরে একটা যুদ্ধ করে গেছে, অভ্র থেকে দূরে থাকার যুদ্ধ। কিন্তু অভ্র, সে তো নীলাকে 1 সেকেন্ডের জন্য দূরে যেতে দেয়নি, যেন তার ছায়া, তার নিঃশ্বাস সে। তার চারপাশের বাতাসও অভ্র হয়ে গেছে। নীলা যত রাগ দেখায়, অভ্র ঠিক ততটাই আদর দিয়ে কাছে টেনে রাখে। আর এই আদরই নীলাকে আরো বেশি বিরক্ত করে, আরো বেশি কাঁপিয়ে দেয়। আজ 15তম দিনের সকালে অভ্র অফিসে যাবে। রুমে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে সে। তার চোখে যেন অকারণেই একটা আনন্দ, যেন সে জানে আজও নীলাকে রাগানোর নতুন কারণ খুঁজে পাবে। রেডি হয়ে সে গলা খাকারি দিল। এই শোনা, একবার আসবে? নীলা দরজার সামনে এসে থামে, মুখে রাগ, চোখে বিরক্তি আর অবহেলা, সব মিলিয়ে একদম ঝড়ের আগের আবহাওয়া। অভ্র এগিয়ে গিয়ে সেই মুহূর্তেই তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা চমকে উঠল, একটু লাফিয়ে উঠল প্রায়। আমি অফিসে যাচ্ছি সোনা, আজ সারাদিন তোমাকে ভীষণ মিস করব। নীলা ঠোঁট কামড়ে রইল, কিছুই বলল না, চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। অভ্র তার কানে মুখ নিয়ে নরম গলায় বলল, তুমি আমাকে একটু মিস করবে না? তোমার মতো বদমাশকে মিস করব? তুমি সামনে না থাকলেই আমি বাঁচি, সারাদিন জ্বালিয়ে মারিস। অভ্র তার নীরবতার মানেই অন্যভাবে নিল। তার ঠোঁটে ধীরে ধীরে দুষ্ট হাসি ফুটে উঠল। চুপ মানে মিস করবে? ঠিক আছে, সত্যি বলো না, আমি নিজেই বুঝে নিলাম। নীলা বিরক্ত হয়ে তার বুক থেকে সরে যেতে চাইল, কিন্তু অভ্র হাত আরো শক্ত করে ধরল। ঠিক আছে সোনা, রাগ রেখো, রাগ করলে তোমাকে আরো বেশি ভালো লাগে আমার কাছে। আমি যাচ্ছি, তবে বের হওয়ার আগে বলে রাখছি, আমাকে মিস না করলে রাগ করব কিন্তু। নীলার চোখ গোল করে তাকায়, এটা আবার কেমন নিয়ম? অভ্র হেসে দরজার দিকে হাঁটা ধরায়, যাওয়ার আগে আবার পেছন ফিরে তাকায়। আর একটা কথা, দূরে যাওয়ার চেষ্টা করো না, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারি না, বোঝা গেছে? নীলার ভ্রু কুঁচকে গেল, কিন্তু হৃদয়ের ভেতর কোথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগলো। দরজা বন্ধ হতে এসে চেয়ারটায় বসে ফিস ফিস করে বলল, হায় আল্লাহ, কবে যে এই বদমাশ লোকটার হাত থেকে বাঁচবো। কিন্তু তার নিজের মনে যেন বলে উঠল, আজ একটু বেশি চুপচাপ হয়ে গেল অভ্র, যাওয়ার সময় একটু বেশি আদর করে গেল। এত রাগের ভেতরেও নীলার বুকের ভেতরে যেন হালকা কিছু কাঁপলো। সে কেন কাঁপলো সে নিজেও জানে না। দুপুর গড়িয়ে গেছে, রান্নাঘরে দাঁড়িয়ে নীলা ভাত নামাচ্ছিল। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল, স্ক্রিনে ভেসে উঠল। সোনা, কি করো? নীলার মুখটা মুহূর্তে শক্ত হয়ে গেল। সে চোখ ঘুরিয়ে ফোনটা উল্টো করে রাখলো। না, রিপ্লাই দিব না। সকাল থেকে মাথা খারাপ করে রেখেছে, একটুও শান্তি পায়নি। 10 মিনিটও যায়নি, ফোন তো ফোন। ফোনটা আবারও কম্পন দিয়ে উঠল। আমি জানি তুমি ফোনের কাছেই আছো, রিপ্লাই না দিলে কিন্তু এখনই চলে আসবো। তারপর কি করব জানো তো? এখন থেকে রাত পর্যন্ত শুধু আদর। হায় আল্লাহ, এ কোন কথাবার্তা? নির্লজ্জ মানুষটা দুপুরে এসব কি লেখে? তার মাথা গরম হতে লাগলো, গাল লাল। কিন্তু অভ্রকে সে খুব ভালো করে চেনে, রিপ্লাই না দিলে সত্যি সত্যি হঠাৎ চলে আসবে। কাপা হাতে সে ফোনটা তুলে তড়িঘড়ি টাইপ করতে লাগলো। ব্যস্ত আছি, বিরক্ত করো না। ওহো, মানে সোনা ব্যস্ত? থাক, ঠিক আছে, আজ রাতে তোমার এই ব্যস্ততা শেষ করব। দেখো তখন কে কাকে বিরক্ত করে। এ কি ধরনের মানুষ? এত লজ্জাহীন কেউ হয় নাকি? অফিসে বসে এইসব কথা মানুষ দেখলে চর মারতে মন চায়। অফিসে এইসব কথা লিখো না, মানুষ দেখলে কি ভাববে? মানুষ ভাবুক, আমার বউয়ের সাথে কথা বলছি, অপরাধ কি? অভ্র চুপ, আর মেসেজ করো না। ঠিক আছে, আর মেসেজ করব না, কিন্তু রাতে তোর মুখের নিচে মুখ রেখে আজকের সব এড়ানো তার হিসাব চাইবো। নীলা রুমে ঢুকে ফোনটা বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারে। চোখ বন্ধ করে ফিস ফিস করলো, এই লোকটার থেকে বাঁচার উপায় কি? একদিন সত্যিই মরে যাব লজ্জায়। সন্ধ্যার আলো তখন নরম হয়ে উঠেছে। গাড়ির শব্দ থামাতে সবাই বুঝে গেল অভ্র ফিরে এসেছে। দরজায় ঢুকতেই তার মুখে সেই চেনা দুষ্ট হাসি, হাতে বড় বড় 3টে প্যাকেট। ভাবি,
ভাবি কোথায়? ফুচকার পাহাড় নিয়ে আসছি আজ, সবাই এসে খান প্লিজ। আচ্ছা রাখো টেবিলে, সবাইকে ডাকছি। একটু পরে ডাইনিং টেবিলে জমে গেল ছোটখাটো ফুচকা ফেস্টিভ্যাল। নীলা আর তার বোনও এসে বসলো। নীলা যতটা সম্ভব অভ্রের দিকটা এড়িয়ে বসেছে। অভ্র এক কোণে দাঁড়িয়ে দুহাত গুটিয়ে নীলার দিকে তাকিয়ে আছে খুশি মনে, আর বলে, খাও সোনা, তোমার জন্য এনেছি। আর ঝালটা বাড়তি তুই পছন্দ করো বলে। আমি ঝাল পছন্দ করি না, আর আমার জন্য কিছু আনতে হবে না। পছন্দ করা শিখে যাবে, যেমন আমার আদর সহ্য করা শিখে যাচ্ছ। নীলা কাশতে কাশতে মুখ ফিরিয়ে নেয়। তার গাল পর্যন্ত লাল হয়ে উঠল। খাওয়া শুরু হলো। 2 চামচে নীলার চোখ বড় বড় হয়ে উঠল। আহ, এত ঝাল! হায় আল্লাহ, জিভ জ্বলতেছে। এইটা ঝাল? আরে মজা তো। তুমি এই জন্য বউ হয়ে এসেছো নাকি ঝাল খেতে জানো না? কিন্তু নীলার এখন হাসির সময় নেই। সে চোখে পানি নিয়ে তাড়াহুড়ো করে পানি খেলো। প্লেট সরিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। অব্র দূর থেকে শুনলো কথাগুলো। তার ঠোঁটে একটা দুষ্ট হাসি ফুটে উঠল। দেখি কোথায় পালায়, ঝাল কমাবো আমি নিজ হাতে। সে কিছু না বলে ঘরের দিকে হাঁটা দেয়। নিঃশব্দে দরজা ঠেলে ঢুকে যায় ভেতরে। নীলা বিছানায় বসে পানি খাচ্ছে, জিভ লাল, চোখে পানি, গাল গরম। অব্র দরজা লাগিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। এতটা ঝাল লাগলো সোনা? এখন আসলে কেন? দূরে থাকো, খুব ঝাল লাগছে। তাই তো এসেছি, তোমার এই কান্না থামানোর জন্য। ঝাল কমানো আমার কাজ, তোমার স্বামীর কাজ। খবরদার আমাকে। অব্র দূরে থাকো। কিন্তু অভ্র শুনল না। তার মুখটা আস্তে নীলার ঠোঁটের কাছে নিয়ে যায় আর নীলার ঠোঁটে কিস করতে লাগে। নীলা ধাক্কা দেয় প্রথমে, কিন্তু ঝালের ব্যথা আর অভ্রের শক্ত হাতের টানে চুপ করে যায়। চুমুর মাঝে অভ্র ফিসফিস করে বলল, এইভাবেই কমে ঝাল আমার সোনা। তারপর নীলার গালে চিবুকে গলার কাছে কয়েকটা ছোট ছোট চুমু দিয়ে বলে উঠল, ভয় লাগছে? ঝাল কমবে, তোমাকে পুরোটা কেয়ার করা আমার দায়িত্ব। থামো থামো প্লিজ, আমি পারছি না। তুমি তো পালিয়ে যাবে আমি না ধরলে। তোমার যত্নটা কে নেবে বলো? তোমার আদর চাই না। সোনা, তুমি চাইলে না বলো, কিন্তু আমার মন তো মানবে না। নীলার মুখ পুরো লাল, ঝাল আর লজ্জায় মিলেমিশে গেছে। অভ্র তার মাথা কাঁধে রেখে নরম স্বরে বলল, চলো আরেক গ্লাস পানি খাও, তারপর যদি না কমে আমি আছি, কমিয়ে দেব যতটা দরকার। ঘরের ভেতরের বাতাসটা তখনও গরম, ঝালের গরম নয়, অভ্র নীলার থরকের গরম। নীলা মুখ লাল করে বসে আছে, জিভে ঝালের জ্বলনি এখনো কাটেনি। অভ্র তার সামনে দাঁড়িয়ে দুষ্ট চোখে তাকিয়ে আছে। তুমি ইচ্ছে করে এনেছো এত ঝাল, তাই না? জানো আমি ঝাল খেতে পারি না, তারপরেও। হ্যাঁ সোনা, ইচ্ছে করেই। দুপুরে আমাকে ইগনোর করার শাস্তি এটা। শাস্তি? তুমি আমার কে যে আমাকে শাস্তি দিবে? আমি তোমার স্বামী, সেই পরিচয় তোমাকে বারবার মনে করাতে হবে নাকি? আমি এতটা বদমাস, তুমি এতটা বদমাস আগেও আমাকে জ্বালাতে, এখন তো আরো বেশি জ্বালাও। আমি কেন তোমার কাছে আসলাম আল্লাহই জানে। অভ্র সামান্য হেসে এক ধাপে এগিয়ে গেল। তার চোখে সেই নরম নিজের মতো ভালোবাসা। জ্বালাই তো তোমার জন্যই, তোমার আগে আমার ভালো লাগে সোনা। আর এখন কষ্ট পেও না, দেখো তো আদর করে সব পুষিয়ে দিচ্ছি কিনা। সে আবারও নীলার মুখটা আলতো করে ধরে নিজের দিকে টেনে আনলো। নীলা সঙ্গে সঙ্গে ঠেলে দিতে চাইলো। দূরে যাও, একবার বললে বোঝো না? বুঝি তো, কিন্তু তোমার রাগ মানানো আমার দায়িত্ব। এই রাগে তোমাকে সবচেয়ে সুন্দর দেখায়, তাই আরো জ্বালাতে ইচ্ছে করে। তুমি একদম অসহ্য, আমি সত্যিই খুব রেগে আছি। তো রাগ করো, আমি আদর দিয়ে ভাঙিয়ে নেব, আজ না হলে কাল, কিন্তু রাগ থাকতে দেব না। নীলার বুক ওঠানামা করছে রাগে, তবু চোখে কিছুটা নরমতা লুকিয়ে আছে। অভ্র আবারও তার মুখ দুহাতে ধরে ফিসফিস করে বলল, সোনা এখনো কাঁদবে নাকি? আসো, রাগটা একটু আমাকে কমাতে দাও, আমি আদর করে সব কমিয়ে দেই। আমি তোমাকে কোনো রাগ দেব না, তোমার কাজ কর্মই রাগ করার মতো। দূরে যাও আমার কাছ থেকে। না সোনা, দূরে যেতেই পারবো না। তোমার রাগ, তোমার ঝাল, তোমার কান্না সবই আমার। চলো এবার পানি খাও, তারপর চাইলে আবার রাগ করতে পারো, আমি তো আছি মানানোর জন্য। নীলা রাগে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার লাল গাল দেখে বোঝাই যায় অভ্র এই আদরের তার রাগ
পুরোটাই ভাঙছে না, কিন্তু নরমও হয়ে যাচ্ছে একটু একটু করে। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে, কিন্তু নীলার থালা একদম ফাঁকা। সে শুধু পানি খাচ্ছে আর মুখ ফুলিয়ে বসে আছে। অভ্র একটু আর চোখে তাকিয়ে মুচকি এসে মাথা নিচু করে ভাত খাচ্ছে। ঠিক জানে নীলা কেন খাচ্ছে না। হঠাৎ অভ্রের মা খেয়াল করলেন। নীলামা, তুই খাচ্ছিস না কেন? কিছু খাসনি, পেটে ব্যথা করবে তো। খাবে কি করে মা? পানি খেতে খেতে পেট ভরাই ফেলেছে। পেটের জায়গা থাকতে তো খাবো, তাই না সোনা? চুপ, সব তোমার দোষ। তুমি ইচ্ছে করে এত ঝাল ফুচকা এনেছো, তোমার জন্যই আমার এই অবস্থা। এই দোষটাও আমার? এত বড় মেয়ে হয়েছ, অল্প ঝাল খেতে পারো না? এটা দোষও কি আমার? অল্প ঝাল? তুমি কি একটা মরিচের দোকান এনে দিলে? জিভটাই পড়ে গেল আমার। দুপুরে আমাকে ইগনোর করার শাস্তি এটা, এখন আবার আমার উপর চোটপাট। তুমি অসহ্য, সব সময় জেদ, রাগ, আদেশ আমাকে জ্বালায়ে তোমার শান্তি লাগে না। তোমাকে ছাড়া আর কাউকে জ্বালাইতে ভালো লাগে না সোনা। তোমার রাগটা তো আমারই প্রিয়। এখনো রাগ বানাচ্ছ? সবাই সামনে এত কথা বলছো কেন? কারণ তুমিও তো রাগ দেখাতে দেখাতে পুরো বাসা মাথায় তুলছো। আমিও একটু করলে দোষ? টেবিলে পরিবেশ জমে গেল। নীলার বোন হাসি চেপে আছে। অভ্রের বাবা খেতে খেতে শুধু মাথা নেড়ে বললেন, ওদের দুজনকে দেখলে মনে হয় আজ ক্লাস টেস্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমরা একটু চুপ করো। নীলামা, তুই রাগ কমা, একটু ভাত খা, না হলে শরীর খারাপ করবে। নীলা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু চোখের কোণে পানি জমে উঠেছে, রাগ আর লজ্জা। অভ্র নিচু গলায় বলল, চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই। আজকের ঝাল মিষ্টি খাইয়ে পুষিয়ে দিব। তোমার কিছু লাগবে না, তোমার মুখ আর দেখতে চাই না। কিন্তু সোনা, আমার মুখ তো তুমি সারা জীবনে দেখতে বাধ্য হয়ে এসেছো তো। আরে তোরা এত ঝগড়া করিস কিভাবে রে? বিয়ের পরদিন থেকেই তো দেখতেছি একটানা ঝগড়া আর ঝগড়া। তুমি জানো না আপু, এই বাদরটা আমাকে ভার্সিটি থেকে জ্বালাচ্ছে। দিনের পর দিন আমার পেছনে ঘুরতো। তোমার জন্যই ঘুরতাম সোনা, জ্বালানোটা ছিল বোনাস। মানে কি? তোরা তো আগে থেকে একে অপরকে চিনতি। হ্যাঁ চিনতাম, আমি তো আগে দেখে চিনতেই পারিনি। এত বছর পরে তখন জানতে পারলাম এই শয়তান সেদিন এসে সব খুলে বলেছে। সেদিন না বললে আজকে এত গর্ব করে বলতে পারতে তোমার পিছনে ঘুরেছি। যাক, জ্বালাইতে জ্বালাইতে শেষ পর্যন্ত পেয়ে গেছে। চান্স পেলে তোকে জ্বালানো ছাড়বে না এই ছেলে। দেখ, বিয়ে হইতেই তাও জ্বালানো শুরু করে দিয়েছে। যা, বৌমাকে জ্বালাতে জ্বালাতে নিজের জীবনটাই জ্বালে ফেলবি নাকি? সবাই হাসিতে ব্যস্ত হয়ে পড়ে। একমাত্র নীলাই মুখ গোমরা করে আছে, কিন্তু তার গালের লালচে ভাব বলে দিচ্ছে এই হাসির বাড়াটা সে বুঝতেছে। আর অভ্র তার দিকেই তাকিয়ে আছে, একদম তৃপ্ত, জিতেছে এমন একটা চোখে। নীলা মনে মনে বলে, যেদিন আমি এই বদমাস্টার থেকে পালাতে পারবো সেদিনই শান্তি পাবো। তুমি পালাবে 1000 বছরেও না সোনা। ব্যালকনির ফাঁকা অন্ধকারে দাঁড়িয়ে অভ্র ফোন কানে চেপে নিচু গলায় কথা বলছিল। হালকা ঠান্ডা হাওয়ায় তার শার্টের কলার নাচাচ্ছিল। মুখটা তবুও কেমন গম্ভীর আর ভারী। ভাই, তুই এত বড় কামটা কেন ঘটালি বলতো? ভাবি তো এমনিতেই তোকে পছন্দ করে না, তার উপরে যদি এইসব জেনে যায় একেবারে ছেড়ে চলে যাবে। জানতে দেব না, কখনোই না। আর যদি জানতেও পারে তাও আমাকে ছেড়ে পালাতে পারবে না। আমি সেটা হতে দেব না। ওকে অনেক কষ্ট করে পেয়েছি, তাই এত সহজে হারাতে দেব না। কিন্তু ভাই, এই ব্যাপারটা সামলানো সহজ হবে না। ভাবিস যদি। আমি দেখছি সব, ওকে সামলানো আমার কাজ। ও শুধু রাগ করে, কিন্তু আমাকে অ্যাভয়েড করতে পারবে না। ও চোখে এক অদ্ভুত ধীরতা, যেন এমন কিছু লুকিয়ে আছে যা কাউকে জানাতে দেবে না সে। ঠিক তখনই নীলা রুমে ঢুকে পর্দা সরিয়ে দেয়। হালকা কয়েকটা শব্দ করে কানে আসে তার। যদি জানতেও পারে আমাকে ছেড়ে পালাতে পারবে না। নীলা থমকে দাঁড়িয়ে যায়, মাথার ভেতর কেমন ধাক্কা খেলো। কার সাথে কথা বলছে অভ্র? এমন কি জিনিস লুকিয়ে আছে? এত গোপনীয়তা কেন? ওর চোখ কুচকে এলো, কিন্তু অভ্র তাকে দেখে ফেলেনি। সে এখনো ফোনে নিমগ্ন, নিচু গলায় দম চাপা কথাগুলো বলছে। বাতাসে তার কণ্ঠের টান আরো তীক্ষ্ণ শোনায়। নীলা ধীরে ধীরে পিছিয়ে এলো দরজা থেকে। মনে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তরের নাম গন্ধ নেই। সব সময়ই কিছু না কিছু লুকায় এই ছেলেটা। কথাগুলো কার জন্য বলল? কোন সত্যি
আর আমাকে ছেড়ে কোথায় পালাবে না, এর মানে কি? তার বুকের ভেতরটা হঠাৎ অজানা এক অস্থিরতায় ভরে গেল। রহস্যটা আরো গভীর হয়ে গেল। ঠিক কোন সত্যি, আর কেন এত ভয়, এত জেদ? একাই বুকে ধরে আছে অভ্র। অভ্র দরজা ঠেলে ঘরে ঢুকতেই নীলাকে বিছানার এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। তার চোখে সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি, যেটা সাধারণ রাগ নয়, বরং সন্দেহের শীতল ধার মিশে থাকে। কার সাথে কথা বলছিলে? অভ্রের বুক ধক করে উঠল। এক মুহূর্তের জন্য চোখের ভিতর ভয়ে ঝলসে গেল। সে কি কিছু শুনে ফেলেছে? কিন্তু পরের মুহূর্তে অভ্র মুখে নরম হাসি টেনে নেয়, যেন কিছুই হয়নি। আরে বন্ধুর সাথে আমি তোমাকে নিয়ে দুষ্টুমি করছিলাম। বলে তোর বউ তোকে একদিন ছেড়ে চলে যাবে। অভ্র ভান করা হাসিতে আরো উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু চোখের ভেতরের অস্থিরতা নীলা খেয়াল করেনি। আমি তখন বলেছি আমার বউ কখনো ছেড়ে যেতে পারবে না আমাকে, যদি যাইও জোর করে আটকে রাখবো। বন্ধুদের সাথে এসব ফালতু কথা বলো? আমাকে নিয়ে এসব আজের আলোচনা করতে ভালো লাগে তোমার? অভ্র কাছে এগিয়ে সে ধীরে ধীরে তার কাজ ছুঁয়ে দিল। স্পর্শটা নরম, কিন্তু গলার স্বর অদ্ভুতভাবে গভীর। জান, তোমাকে নিয়ে কেউ কথা বললে আমি এমনই উত্তর দেব। এটা উত্তর হলো নাকি? আমাকে জোর করে আটকে রাখবে এই সব কথা বলে বেড়াও? অভ্র হালকা হাসলো, কিন্তু তার চোখে কিছু যেন কাতর, কিছু যেন অদ্ভুত দখলদারিত্বের ছায়া। কারণ তুমি আমার। এটা শুধু কথা না জান, আমি মানি তোমাকে ছাড়া আমার জীবন চলে না। তুমি কখনোই সিরিয়াস কথা বলো না, সব সময় সবকিছু লুকাও। অভ্র শ্বাস টেনে ওর মুখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভয়, প্রেম, অধিকার সব মিলেমিশে এক অজানা রং। যা লুকাই তা তোমাকে ভয় দেখানোর জন্য না নীলা। কিছু জিনিস তোমাকে বলে তুমি কষ্ট পাবে, দূরে চলে যাবে, তাই বলি না। নীলার বুক কেঁপে উঠল। এই ছেলেটা সবসময় এমন কথা বলে, হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না। কি জিনিস লুকাচ্ছ অভ্র? অভ্র এক মুহূর্তের জন্য দৃষ্টি সরিয়ে জানলার দিকে তাকালো। বাতাস তার চুল এলোমেলো করে দিল। হাত তার গলার স্বর আরো নিচু হলো। সময় হলে বলবো, এখন শুধু এইটুকু জানো, তোমাকে হারানোর ভয় আমার অন্য সব ভয়কে হার মানায়। নীলা আর কিছুই বলল না, চুপচাপ তার চোখে তাকিয়ে রইল। মনে হলো অভ্র শুধু কিছু লুকায় না, নিজেকেও লুকিয়ে রাখে। আর অভ্র ওকে এক দৃষ্টিতে দেখে ভাবলো, যা শুনলে শুধু অর্ধেকটাই শুনেছ জান, পুরোটা জেনে গেলে তুমি কি আমাকে একইভাবে দেখবে? ঘরময় একটা অদ্ভুত নীরবতা নেমে এলো, যার ভেতর লুকিয়ে আছে অভ্রের অজানা সত্যি, নীলার অজানা প্রশ্ন, আর এক ভয়ঙ্কর সুন্দর রহস্য। পরদিন নীলা দুপুরে ঘর গুছাগুছি করছিল। অভ্র অফিসে গেছে, বাসাটা শান্ত। এমন সময় হঠাৎ তার ফোনে বান্ধবী মেসেজ। আজ দেখা করবি? অনেক দিন তো হলো আমাদের দেখা হয় না। নীলা কেমন যেন হাসলো। সত্যি তো, বিয়ের পর নিজের মানুষজনকে সময় দেওয়াই হয়নি। সে ধীরে ধীরে কিচেনে গেল, যেখানে অভ্রের মা রান্না করছিলেন। নীলা একটু ইতস্তত করে বলল, মা একটা কথা বলি? হ্যাঁ মা বলো, কি হয়েছে? মা, আমার এক বান্ধবী আজকে আমার সাথে দেখা করতে চাচ্ছে। অনেক দিন আমাদের দেখা হয় না, আমি কি একটু যেতে পারি? অবশ্যই মা, যাও। বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ না রাখলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মেয়ে মানুষ বিয়ের পর শুধু সংসারের ভেতর থাকলে মনটাই তো শুকিয়ে যায়। ধন্যবাদ মা, এতদিন পর সত্যিই দেখা করার দরকার। তবে মা, বেশি সময় নষ্ট করো না, অভ্র জানলে আবার রাগ করবে। তোদের দুজনের রাগ মান অভিমান দেখলে আমার হাসি পায়। তবু ছেলে তো ছেলে, তোমাকে নিয়ে বেশি টেনশনে থাকে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। অভ্র রাগ করার আগেই বাসায় ফিরবো। যাও মা, নিজের মনটাও একটু হালকা করে আনো। অভ্রর কাছে বললাম না ঠিকই, তবু না জানি কেন মনটা কেমন করছে। রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মনে হচ্ছিল আজকের এই দেখা হয়তো কোনো নতুন নতুন পথ দেখাতে পারে। রেস্টুরেন্টের কোনার টেবিলটায় আজ অদ্ভুতভাবে ভারী লাগছিল। চারপাশে মানুষদের কথাবার্তার শব্দ, থালা বাসনের ঠুকাঠুকি, ওয়েটারের হাঁটাহাঁটি, সবকিছুই যেন অভ্রের কানে ঝাপসা হয়ে ঢুকছিল। কারণ তার ঠিক সামনে বসে আছে ওই দুই মহিলা, যারা সেদিন পুরো বাড়ি মাথায় তুলেছিল।
চিৎকার করে বলে বেরিয়েছিল এক ঘরে ছেলে মেয়ে, এ তো আজই বিয়ে দিতে হবে। অভ্র গ্লাসে রাখা পানি এক ঢোক গিলে মুখ শক্ত করে তাকালো তাদের দিকে। মহিলা দুটো এমনভাবে হাসছে যেন তারা অভ্রকে হাতের মুঠোয় রেখেছে। মাঝবয়সী মহিলা সামনে ঝুঁকে বলল, দেখেন বাবু, আমরা কিন্তু সেই দিন আপনাদের কাজটা করে দিছি। আপনি যেভাবে কইছিলেন, সিল্লাম মানুষ জড়াম বিয়ের চাপ দিছি, সবই তো ঠিক মতো হয়েছে। হ্যাঁ, কাজ তো ঠিকই করেছেন, টাকাও পেয়েছেন 1 লাখ। এইটা পুরান হিসাব, এখন নতুন হিসাব লাগবো। আরে বৌদেটারে যদি কয়ে দেয় যে সব নাটক আপনার প্ল্যান ছিল, তাহলে তো বৌদেটা আগেই দিন বাপের বাড়ি পালায় যাইব। অভ্রের বুক ধক করে উঠল। নীলার ফর্সা মুখ, রাগে চোখ লাল হয়ে যাওয়া, সবকিছু হঠাৎ মনে পড়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, আপনারা ব্ল্যাকমেইল করতে এসেছেন? ঠিক তাই বাবু, আরো 1 লাখ লাগবো, না দিলে ব্যাপারটা বোর্ডারে কইয়া দিমু। অভ্র মুঠো শক্ত করে টেবিলের নিচে ধরে রাখলো। অভ্রের মাথায় তখন শুধু একটা ভাবনাই, নীলা যদি জেনে যায় তাহলে তো সব শেষ। সে আমাকে জীবনে আর কখনো ক্ষমা করবে না। আপনারা জানেন না আমার স্ত্রীকে হারানোর ভয়টা কেমন। ওর জীবনে জায়গা পেতে আমাকে কত যুদ্ধ করতে হয়েছে, আর আপনারা সেই জায়গাটায় আগুন ধরাতে চাইছেন। কথা ঘুরাইয়েন না বাবু, টাকা দেন, নইলে কথা ফাঁস হইয়া যাইব। সারা রেস্টুরেন্টে ভরে থাকা আলো, মানুষের ভিড়, সবকিছুই হঠাৎ অন্ধকার লাগে অভ্রের কাছে। মনে হতে লাগলো যেন কেউ তার বুকের উপর ভারী পাথর বসিয়ে দিয়েছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু এটা শেষবার। আর কখনো আমার পরিবারকে নিয়ে খেলতে আসবেন না। টাকা পেলেই চুপ, আপনার বোর্ডারে কিচ্ছু বলুম না। নীলা যদি কোনোদিন সব জেনে ফেলে তাহলে ও আমাকে ঘৃণা করবে, আমার সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টের মাঝখানে নীলা হেসে এসে হাততালি বাজাতে লাগলো। তার চোখে ঝিলিক, মুখে অদ্ভুত উচ্ছ্বাস। সবার নজর যেন হঠাৎ ওর দিকে চলে এলো। বাবা, এত বড় প্ল্যান আমাকে নিয়ে, আজকে এখানে না আসলে তো জানতেই পারতাম না। অব্র, তুমি তো আসলেই রহস্যের মানুষ। অভ্র এক মুহূর্তের জন্য হোঁচট খেলো। তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট চেপে ধরে কিছু বলতে পারলো না। তারপর ধীরে ধীরে নীলার দিকে তাকিয়ে মহিলাদের দিকে চোখ গরম করে তাকায়। মহিলা দুটো অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আমরা কিছু বলি নাই, সত্যি সত্যি। হ্যাঁ, আমাদের কাজ শুধু ঠিক যেমন আপনি বলেছেন। ওনাদের চোখ রাঙিয়ে লাভ নাই, ওনারা সত্যি বলে নাই। আমি তো আসছিলাম বান্ধবীর সাথে দেখা করতে, কিন্তু এত বড় রহস্য ষড়যন্ত্র জানতে পারবো ভাবনার বাইরে ছিল। নীলা সব জেনে গেল, এবার কি হবে? রেস্টুরেন্টের মাঝখানটায় মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। নীলার মুখ লাল, চোখে আগুন। অভ্র বুঝতে পারলো এবার ঝড় সত্যিই নামছে। নীলা ধীরে ধীরে অভ্রের দিকে এগিয়ে এলো। মহিলা দুজন চুপসে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তোমার সাহস কিভাবে হলো আমাকে নিয়ে এমন নোংরা খেলা খেলতে? হ্যাঁ, আমাকে পেতে তুমি সোজা আমার পরিবারের মান সম্মান নষ্ট করে দিছো। পুরো বাড়ির সামনে আমাকে এইভাবে অপমানিত করেছো, শুধু শুধু আমাকে বিয়ে করবে বলে। নীলা, আমার আর কিছু করার ছিল না তোমাকে পাওয়ার জন্য। হ্যাঁ, এই প্ল্যানই সাজাতে হয়েছে। আমি জানতাম তুই কখনো আমাকে বিয়ে করবে না, তোমাকে হারানোর ভয়টা আমাকে। চুপ, একদম চুপ। তুমি জানো তোমার এই নোংরা প্ল্যানের জন্য আমার বাবা আত্মহত্যা করতে চেয়েছিল। হ্যাঁ অব্র, তুমি জানো সেটা। আমার পরিবার ভেঙে গিয়েছিল, আমার মা বোন মাটিতে পড়ে কান্না করেছিল, আর তুমি তুমি আরামে প্ল্যান করে এই খেলা খেলছিলে। নীলা, আমি ভুল করেছি জানি, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না, সত্যি বলছি। আর কোনো পথ দেখিনি। নীলা পেছনে এক কদম সরে গেল। ওর চোখের জল গাল বেয়ে নেমে গেল, কিন্তু কণ্ঠ আরো শক্ত। তোমার পথ ছিল না, কিন্তু আমার পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়া ছিল কোষার প্ল্যান। তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে নিজের ইগোর জিনিস বানিয়েছো। আমার কাছে এসো না, এখন নয়, কখনোই নয় অব্র। আমি তোমাকে কখনো কখনো ক্ষমা করব না। এই কথাটা বাতাসে ঝুলে রইল। অভ্র নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। নীলা ঘুরে দাঁড়ালো। তার রাগ আর অপমানের ভার রেস্টুরেন্টের বাতাসে এমনভাবে ধাক্কা মারলো যে অভ্র বুঝলো আজ থেকে তাদের সম্পর্ক নতুন অন্ধকার, আরো জটিল, আরো বিপজ্জনক পথে ঢুকে গেল। নীলা রেস্টুরেন্টের দরজা ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল। চোখে পানি, বুকের ভেতর আগুন। রাস্তায় বেরোতেই ঠান্ডা বাতাস মুখে লাগলো, কিন্তু তার ভেতরের জ্বালা কমলো না এক বিন্দু। একা
অঝোর কান্না আর রাগ নিয়ে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অভ্র রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চিৎকার করে উঠল। নীলা দাঁড়াও। নীলা পেছন ফিরে তাকায় না, আরো জোরে দৌড়ায়। অভ্র তার পেছন পেছন ছুটে আসে। দুজনে নিঃশ্বাস কাঁপতে থাকে। একসময় অভ্র কাছে এসে নীলার হাত ধরে ফেলে। নীলা ঝাঁকুনি দিয়ে হাত ছাড়াতে চাইল। এই পাগলের মতো দৌড়াচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কি হবে ভেবেছো? হয়ে যাক, তাতে তোমার কি? আমাকে স্পর্শ করো না। রাগ করো, জেদ করো, আরো হাজারটা কথা বলো, কিন্তু সেটা তুমি করবে আমার বাড়িতে, আমার বেডরুমে করবে, এভাবে রাস্তায় না। আমি তোমার বাড়িতে যাব না, একবারও না। আমাকে ছেড়ে দাও। যেতে হবে নীলা, এটাই সত্যি। তুমি চাইলেও না চাইলেও আমি তোমাকে ফেরত নিয়ে যাবই। একটানে সে নীলাকে কোলে তুলে ফেলে। নীলা হাত পা ছোড়াছুড়ি করতে চায়। ছাড়ো অব্র, ছাড়ো। এই রাস্তায় সবার সামনে এমন করতে পারো না। তুমি অসভ্য, বদমাশ। অব্র শুনছে না, তার চোখে ভয়ের ছাপ, নীলাকে হারানোর ভয়। গাড়ির দরজা খুলে নীলাকে ভেতরে বসিয়ে দেয়। দরজা বন্ধ করে এক লক চাপে। খুলো অব্র, দরজা খোলো। আমি যাব না তোমার সাথে। চিৎকার করো যত খুশি, ঝগড়া করো যত ইচ্ছে, কিন্তু আজ তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়। নীলা কাঁপতে থাকা হাতে দরজা আঘাত করে, কিন্তু লাভ হলো না। গাড়ি রওনা দেয় এবং এই যাত্রা শুরু বাড়ি ফেরা নয়। তাদের সম্পর্কের অন্ধকার, সত্য, রাগ, অভিমান আর জটিলতা আরো গভীরের দিকে ঢুকে গেল। অভ্র নীলাকে কোলে করে বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকে। নীলা আধা ঘুম আধা রাগ দুটোই মিশে হাঁপাচ্ছে। কোলে থাকা অবস্থায় এসে হাত পা ছুঁড়ে বের হতে চাইছে। এই সময় অভ্রর মা ডাইনিং এর পাশ থেকে বেরিয়ে এসে থমকে দাঁড়ায়। এ কি হলো? নীলার এমন অবস্থা কেন? ও তো বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। তারপর? কিছু না মা, নীলা শুধু একটু রাগ করছে। আমি আগে ওকে রুমে নিয়ে যাই। ও তাই তো, তোদের দুজনের রোজগার কাজ ঝগড়া। ছোট ছোট মানুষের মতো সারাদিন খুনসুটি করিস। যা যা নিয়ে যা, আমি রান্নাঘরে যাই। মা ঘুরে চলে যেতেই নীলা অভ্রের কোলের উপর থেকে চিৎকার করে উঠতে গেল। আপনার ছেলে। কিন্তু সে শব্দটা পুরো বেরোনোর আগে অভ্র হঠাৎ ঝুঁকে তার ঠোঁট কামড়ে চেপে ধরে। নীলার চোখ বিস্ফোরিত, রাগ, বিস্ময় আর দম আটকে আসায় মিশ্র অনুভূতি। অভ্র ঠোঁটে ঠোঁট চেপে ধরে ফিসফিস করে বলে, এত কথা বলো না, শ্বাস ফুরিয়ে যাবে। উপরে গিয়ে যত খুশি রাগ দেখিও। নীলা হাত দিয়ে অভ্রের কাঁধে চাপড়াতে লাগে, কিন্তু অভ্র একটুও পাত্তা দিল না, বরং আরো গভীরভাবে ঠোঁটে চুমু এঁকে চোখ নামিয়ে বলে, নিচে চিৎকার দিও না, মা শুনবে। তাই চুপ করানোর সবচেয়ে ভালো উপায় ব্যবহার করলাম। নীলা প্রতিবাদ করতে গিয়েও আটকে গেল, কারণ অভ্র আবারও জোরে ঠোঁট কামড়ে ধরে। এভাবেই তাকে শক্ত করে বুকে ধরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো অভ্র। নীলার দম বন্ধ হয়ে আসছে, রাগ কমে গিয়ে ভয়ে লজ্জায় গলা কাঁপছে, তবু সে মুক্ত হতে পারছে না। অভ্রের বাহু তার চারপাশে পাথরের মতো শক্ত। উপরে ফ্লোরে পৌঁছে অভ্র হাসে। এমন করেই সবসময় শান্ত রাখবো সোনা। অভ্র নীলাকে মেঝেতে আলতো করে নামাতে নীলা আগুনের মতো ফেটে পড়ে। চুল এলোমেলো, চোখ দুটো লাল, নিঃশ্বাসে ধুকপুক করছে, রাগে গলা কাঁপছে তার। কুত্তা, এত বড় অপরাধ করার পরেও তুই আমার সাথে এমন ব্যবহার করিস কিভাবে? আমি কেস করব তোর নামে, বুঝেছিস? কেস। অভ্র দুহাত গুটিয়ে দরজায় হেলান দেয়, মুখে এমন হাসি যেন নীলার রাগ তাকে বিন্দুমাত্র নড়াতে পারছে না। কি অভিযোগ করবে সোনা? বলবে আমার বর আমাকে খালি আদর করে, জোরে ধরে, খুব বেশি ভালোবাসে। মেজাজ গরম করবি না, আমি সিরিয়াস। এ আবার কি ব্যবহার সোনা? স্বামীর সাথে কেউ এমন করে কথা বলে? চি চি, এটাই তোমার রাগ? এটাই তোর প্রাপ্য। তুই যা করেছিস তার সাজা পেতেই হবে। অভ্র এক সেকেন্ডও নষ্ট করলো না। নীলার কথার মাঝে তাকে বুকের সাথে টেনে নেয়। নীলার নিঃশ্বাস আটকে যায়। অভ্র ধীরে মাথা নিচু করে নীলার গলায় মুখ ডুবিয়ে নরম কামড়ে চুমু এঁকে বলে, এমন করে বলো না সোনা, সব তোমাকে ভালোবেসেই করছি। তোমাকে এভাবে না বিয়ে করলে তুমি আমার হতে না। তোমার রাগ, জেদ সবই আমার কাছে মিষ্টি লাগে। নীলা দম নিতে পারছে না, রাগ আর লজ্জার মাঝে গলা কেঁপে ওঠে। কিন্তু অভ্রর হাত তাকে শক্ত করে আটকে রেখেছে। গলার কাছে তার নিঃশ্বাস জ্বলে যাচ্ছে। অভ্র আরো চুমু দিয়ে ফিসফিস করে, যত খুশি রাগ করো, কিন্তু পালাতে পারবে না। আজ না, কখনোই না।
অভ্র নীলার ঠোঁটের উপরে আস্তে আস্তে চুমু দিতে লাগলো, প্রথমটা, তারপর আরেকটা, বারবার, যেন সেই চুমুগুলোই নীলার সমস্ত রাগ, জেদ আর লজ্জার দেয়াল ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। নীলা আস্তে আস্তে কেঁপে উঠছে, চোখে অদ্ভুত রকমের উজ্জ্বলতা, গলা ঠকঠক করে কাঁপছে। অভ্র ধীরে ধীরে তাকে বসাতে চাইল, কিন্তু তার পরিকল্পনা আরও এগোতে চাইছে। গলায় বুকে হালকা চুমু দিয়েও শিহরিত করে দিল, যেন নীলা সব ভুলে যেতে বাধ্য হয়। নীলা আর সামলাতে পারছে না নিজেকে। ধীরে ধীরে তার মনে সব ভয়, সব ঘৃণা মিলিয়ে যাচ্ছে। অভ্র চুল খামচে ধরতে অভ্র হালকা বাঁকা হাসে। সেই হাসিতেই যেন স্পষ্ট তার বুদ্ধি পুরো কাজে লেগেছে। নীলা তার কাছে আসতে চাইছে। অভ্র আর দেরি করলো না, নীলাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয়, কোমলভাবে আদর করতে লাগে। হঠাৎই বিছানার ঘর যেন এক অন্য জগতে পরিণত হয়। আর রাগ করো না সোনা, সব ঠিক আছে। এখন শুধু আমি আর তুমি, আর কোনো ভাবনা নেই। নীলা নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ বন্ধ করে। আদরের মধ্যে তার সমস্ত দুঃখ, রাগ, অভিমান মিলিয়ে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। অভ্র তার জন্য একটু করে স্বর্গের মতো মুহূর্ত বানাচ্ছে, যেখানে শুধু তাদের দুজন, আর কিছুই নেই। সকালের নরম আলো পর্দা গলে ঘরে ঢুকতেই নীলা ধীরে ধীরে চোখ খুলে। প্রথমে চোখে পড়ে অভ্র তার ঠিক পাশে, হাত দিয়ে তাকে জড়িয়ে রেখেছে। চুলগুলো এলোমেলো, মুখটা শাইন, আর সেই শান্ত মুখের দিকে তাকাতেই নীলা ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। নীলা মনে মনে ভাবে, এই ছেলেটা আমাকে পাওয়ার জন্য এত বড় পরিকল্পনা, এত বড় ষড়যন্ত্র করলো। রাগ হবারই কথা, কিন্তু কেন ও কাছে আসতেই আমার রাগ ভেঙে যায়? আমি কি তাহলে ওকে ভালোবেসে ফেলেছি? না, না, হতেই পারার কথা নেই। ও কাছে এলেই এখন আমার ভেতরটা কাঁপে। আগে ওকে দেখলে রাগ লাগতো, বিরক্ত লাগতো, কিন্তু এখন ও কাছে আসলে হৃদয়টা যেন নরম হয়ে যায়, ওকে কাছে টানতে ইচ্ছে করে। নীলা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। এসব কখনোই বলবো না। এই ফাজিল ছেলেটাকে এসব বললে শেষ, সারা জীবন জ্বালিয়ে মারবে। ঠিক ঘুমের ঘোরে থাকা অভ্র ওকে আরো কাছে টেনে নেয়। নীলা চমকে গেল। অভ্রের হাত নীলার কোমর জড়িয়ে ধরে, মুখটা নীলার গলার কাছে এনে গভীর অচেতন চুমু বসিয়ে দেয়। নীলার শরীর মুহূর্তে কেঁপে ওঠে। নীলা আস্তে ফিসফিস করে, এই ছেলে ঘুমের মধ্যেও ছাড়ে না। অভ্র ঘুমের মধ্যে আরো কাছে নেয়, মুখটা গলায় ডুবিয়ে আরাম করে শ্বাস ফেলে, যেন সারা পৃথিবীর নিরাপদ জায়গা হলো নীলার গলা। নীলা চোখ বন্ধ করে ফেলে। লজ্জা আর আনন্দ মিলেমিশে গলা শুকিয়ে গেল। তার মনে শুধু একটাই কথা, আমি ওকে ঘৃণা করার কথা ভাবি, কিন্তু হৃদয়টা কেন যেন ওর কাছে হারিয়ে যায়। সকালের নরম আলো ঘরে ঢুকেই পড়ে, আর নীলা কিছুটা লজ্জা, কিছুটা উৎকণ্ঠায় বিছানায় বসে আছে, চোখটা সরাতে চাচ্ছে না। আর অভ্র পুরো উদ্যমে বসে আছে তার পাশে। সোনা, আজকে তুমি এমন নীরব কেন? সকালে তুমি হাসি দিলে ভালো লাগে না? আমি তো কিছু না। কিছু না? দেখছি তো লজ্জায় চোখ নিচু করেছ। ভালো লাগছে। সোনা, জানো আমি কি ভাবছি? না। যে তুমি আমার পাশে এতটা লজ্জায় কেমন লাগছে। ভাবছো রাগ কমাতে নাকি? ভাবছো রাগ করতে পারবে, কিন্তু লাজ রাগ মিলেমিশে তোমাকে আমার দিকে টেনে আনছে। তুমি এত দুষ্টুমি করো কেন? সোনা, আজ থেকে তোমার এই লজ্জা আর রাগ দুটোই আমার হাতে। আমি যা চাই তাই হবে। নীলা কিছু বলার আগে অভ্র তার হাত ধরে ধীরে ধীরে তার কপালে চুমু দেয়। নীলা কেঁপে উঠল, কিন্তু কণ্ঠে আরো কিছু বের হলো না। আমি কি এখন ওর কাছে হারিয়ে যাচ্ছি? 1 মাস কেটে গেছে। নীলা আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একটু লজ্জিত হলেও এক পলকেই খুশিতে ভরে উঠল। সে আজ নিজেই সেজেছে, শাড়ি সুন্দরভাবে পরেছে, চুল ঠিকভাবে বেঁধেছে, আর মুখে হালকা মেকআপ। মনে মনে ভেবে নিল, আজ অবশেষে আমি অভ্রকে বলতে যাচ্ছি আমি তোমাকে ভালোবাসি। অফিস থেকে ফিরে অভ্র ঘরে ঢুকে। ঘর অন্ধকার। হঠাৎ লাইট জ্বালাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। পুরো ঘর সাজানো, ফুল আর আলো দিয়ে সুন্দরভাবে সজ্জিত, আর সেই ঘরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে নীলা, শাড়িতে সাজানো, চোখে লজ্জা আর মুখে হাসি। কি ব্যাপার, এত সুন্দর সাজ কেন হঠাৎ? আগে ফ্রেশ হয়ে এসে খাবার খাও, তারপর বলবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি। সে দ্রুত ফ্রেশ হয়ে আসে। এরপর দুজন একসাথে টেবিলে বসে খেতে লাগলো। নীলাও খাবার ঠিকভাবে পরিবেশন করেছে, খেয়াল রাখছে সব।
খাওয়ার পর নীলা ধীরে ধীরে অভ্রের দিকে এগিয়ে এলো। অভ্র একটু অবাক, কারণ নীলা কখনোই নিজ থেকে এমন কাছে আসেনি। আমি একটা কথা বলতে চাই তোমাকে অব্র। হ্যাঁ বলো, কি কথা? আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অব্র। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। নীলা এই কথা বলে তার হাত দিয়ে অভ্রর গলা জড়িয়ে ধরে। অভ্র খুশিতে চোখ চকচক করে ওঠে। এই কথা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছি জান। অভ্র আর দেরি করলো না, সে নীলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে আদর করতে লাগলো। সারা মুখে চুমু খেয়ে তার ভালোবাসার প্রমাণ দিল। নীলাও আজ আর বাধা দিল না, সে অভ্রের ভালোবাসা উপভোগ করতে লাগলো। অভ্র নীলার ঠোঁটের মাঝে ডুবে গেল, আর নীলাও অভ্রের চুল খামচে ধরে সাড়া দিল। সারা চলতে থাকলো তাদের ভালোবাসা।